আসসালামু আলাইকুম। আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আজকে আমি আছি তোমাদের সাথে। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম মুক্তাদির ফাহিম। পড়ালেখা করছি ট্রিপল ই ডিপার্টমেন্টে, বুয়েটে। আর কলেজ ছিল রংপুর ক্যাডেট কলেজ। তো আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য ফিজিক্সের একটা চ্যাপ্টার নিয়ে। তো আজকে আমরা কোন চ্যাপ্টারটি পড়বো? সেটা হলো তোমাদের ফিজিক্সের 6 নম্বর যে চ্যাপ্টার সেটা। চ্যাপ্টারটার নাম কি? বস্তুর উপর তাপের প্রভাব। তো এই চ্যাপ্টারটা আমি মোটামুটি দুইটা ক্লাসে ভাগ করে ফেলছি, কারণ একটা ক্লাসে নিলে আসলে ক্লাসটা লেন্দি হয়ে যেত আর তোমাদের হয়তো বা একটু বিরক্তিকর লাগতে পারতো। তো সেজন্য আমি দুইটা ভাগে ভাগ করে নিছি। তো আজকে মেইনলি আমাদের সবচেয়ে বেসিক যে আলোচনাগুলো হবে সেটা হলো তোমার ডিপেন্ড করতেছে তাপমাত্রার উপর। এবং দেখবা যে তাপমাত্রা যে কনভার্সনগুলো, তাপমাত্রার ইউনিট তো আমরা জানি তাই না? তাপমাত্রা কিন্তু সেলসিয়াসে হয়, ফারেনহাইটে হয়, কেলভিন হয়। এদের মধ্যে যে কনভার্সনগুলো আছে এই কনভার্সনগুলো আজকে দেখব। এগুলা ম্যাথের জন্য, মানে ফিজিক্সে তো ম্যাথ আসবে তাই না, ম্যাথের জন্য একটু কম ইম্পর্টেন্ট। ম্যাথের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই চ্যাপ্টারের ক্যালোরিমেট্রি পার্টটুকু। তো ক্যালোরিমেট্রি পার্টটুকু আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকে এটাই আমাদের মেইন আলোচনা থাকবে। সাথে আমরা দেখব যে আমরা যখন একটা বস্তুর উপর তাপের প্রভাব দেই তখন এই বস্তুটা কিভাবে চেঞ্জ হয়, মানে বস্তুটা আসলে সম্প্রসারিত হয়। তো এই সম্প্রসারণের যে চেঞ্জটুকু আছে সেটা আমরা কিভাবে মেজার করব, আলফা বিটা গামা, এবং এই আলফা বিটা গামা এর মধ্যে আবার সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো স্থাপন করব, এবং সেটা কিভাবে আসলে সম্পর্কগুলো আসতেছে সেটাও দেখব, ডিরাইভ করে দেখব। তো এই হলো মনে করো আজকের ক্লাসের, মানে নোট এই ফুল চ্যাপ্টারের, মানে আজকের ক্লাসের ওভারভিউ বা সামারি এটাই। আর যেটা মেইন পার্ট এই চ্যাপ্টারের ক্যালোরিমেট্রি পার্টটুকু, কোন বস্তু বেশি তাপ হারাবে, কোন বস্তু কম তাপ হারাবে, কে তাপ লাভ করবে, ক্যালোরিমেট্রির যে প্রিন্সিপালগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে ক্লাসটা শুরু করি। চ্যাপ্টারটির নাম কি? চ্যাপ্টারটির নাম হলো বস্তুর উপর তাপের প্রভাব, তাই না? আচ্ছা, তারপরে দেখো প্রথমে আসবে তাপ আর তাপমাত্রা। এই দুটো জিনিস আমাদেরকে বোঝা লাগবে। এই দুটো জিনিস না বুঝলে তুমি সামনে আগেতেই পারবে না। তাপ কি আর তাপমাত্রা কি, এই দুটো জিনিস মানে এদের মধ্যে পার্থক্য কি আসলে আমরা নাম দেখেই বুঝতে পারতেছি যে কিছুটা তুমি এরকম বলতে পারো যে তাপ আর তাপমাত্রা, তাহলে তাপকে যে মেজার করে সেটাই তাপমাত্রা, এরকম কিছু একটা বলতে পারো। বাট এটা একুরেট ডেফিনেশন হবে না। তাপ যেটা দ্বারা মেজার করো সেটাই তাপমাত্রা, এভাবে আসলে একুরেটলি তুমি ডিফাইন করতে পারো না। প্রথমে দেখে নি তাপটা কি। ঠিক আছে, তাপ হলো এক প্রকার এনার্জি। আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে দেখছি না, ওইখানে কিন্তু তাপ শক্তি বলে একটা শক্তি ছিল তাই না? তো এই তাপ শক্তিটা হলো ওই তাপই, মানে এখানে শুধু তাপ বলতেছে, বাট এটা এক প্রকার শক্তি। কিন্তু এই শক্তিটা কিরকম শক্তি? এটা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়। আচ্ছা, এটা একটু কমাই নেই, এটা ইউজ করি। ঠিক আছে। তাহলে ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়, তাহলে একটু মিশাই নেই, যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়। আর তাপমাত্রা কি? তাপমাত্রা হলো এটা একটা বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে নিয়ে এলে তাপ দেবে নাকি নেবে এটা নির্ধারণ করে। তো কিছুটা তুমি রিলেট করতে পারো যে সাপোজ এক জায়গায় তাপ অনেক বেশি আছে কিন্তু স্টিল আরেক জায়গায় তাপ কম। তো দেখা যাবে তাপ কম যেখানে, সেখান থেকে তাপ তাপ যেখানে বেশি সেখানে যাচ্ছে। তো কম তাপ থেকে বেশি তাপের দিকে তাপ কেন যাচ্ছে? আমরা তো নর্মালি এই জিনিসটার সাথে ইউজ টু, তাই না? যেমন হলো আমরা দেখছি, ওই যে ব্যাপন প্রক্রিয়া দেখছি, যে সবসময় বেশি থেকে কমের দিকে যায়। তো এই জিনিসটা উল্টা হচ্ছে কেন? তো এই জিনিসটা কার উপর ডিপেন্ড করে? যার উপর ডিপেন্ড করে সেই কোয়ান্টিটিটার নামই হলো তাপমাত্রা। মানে তাপ কোথা থেকে কোথায় প্রবাহিত হবে বা তাপ প্রবাহের দিক, এটা যে রাশিটা নির্ধারণ করবে সেটাই হলো তাপমাত্রা। তাহলে বুঝতে পারছো? তাহলে আমি এটাকে খুব সহজেই বলতে পারি যে তাপমাত্রা কি? তাপমাত্রা হলো তোমার তাপ তাপ প্রবাহে দিক নির্ণয়কারী রাশি। দিক নির্ণয়কারী রাশি, এটাই হলো গিয়ে তোমার এই তাপমাত্রার, যদি আমি সহজ সরল কথা একদম এক লাইনে যদি ডেফিনেশন দিতে চাই এটাই। আচ্ছা, এটা নিয়ে এর সাথে আমি রিলেট করব, এর সাথে আমি পানির ফ্লোয়ের জিনিসটা বা পানির ফ্লোয়ের ঘটনাটা রিলেট করব, তখন তুমি আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা যে কিভাবে তাপমাত্রা সবসময় তাপ সবসময় তাপমাত্রার উপরে ডিপেন্ড করতেছে, কখনো বেশি তাপ কম তাপের উপর ডিপেন্ডই করতেছে না। এটা আমরা বাস্তব লাইফেও এটার এক্সপিরিয়েন্স করছি দেখে আমি পানির সাথে এটা যখন রিলেট করব তখন জিনিসটা তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা,
সামনে আগাই। এখন দেখো অভ্যন্তরীণ শক্তি, এই জিনিসটা একটু তোমাদের কনসেপ্ট থাকা লাগবে। তো অভ্যন্তরীণ শক্তি কি? আচ্ছা এটা একটু কমাই নি আর একটু। আচ্ছা হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি কি? অভ্যন্তরীণ নাম শুনে বোঝা যাচ্ছে তাই না? দেখো ইন্টারনাল বা অভ্যন্তরীণ দুটা দিয়ে তোমরা বুঝতে পারতেছো যে যে জিনিসটা ভিতরে থাকবে, অন্তর্নিহিত থাকবে, অন্তর্নিহিত শক্তি যেটা, সেটাই হলো তোমার অভ্যন্তরীণ শক্তি। তো এই অন্তর্নিহিত শক্তি বিভিন্ন প্রকারে বা বিভিন্ন তোমার কি বলবো রূপে থাকতে পারে, ঠিক আছে? যেমন স্পন্দন, আবর্তন, রৈখিক, এগুলোর মধ্যে থাকতে পারে। আমার মনে করো গতিশক্তি হিসেবে থাকতে পারে, স্থিতিশক্তি হিসেবে থাকতে পারে। তো এই জিনিসগুলোকে বলতেছিল অভ্যন্তরীণ শক্তি, এবং এটা বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন হলো তার তাপীয় অবস্থার উপর ডিপেন্ড করবে, তারপর তার উচ্চতার উপর ডিপেন্ড করবে। তো নর্মালি জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে অভ্যন্তরীণ শক্তি কোনটা, যেটা তোমার ইনবিল্ড থাকে, মানে অন্তর্নিহিত থাকে একটা পদার্থের ভিতরে, সেটাই অভ্যন্তরীণ শক্তি, এর বাইরে কিছু না। তো এটার সোর্স কি? এই সোর্সটা কই থেকে আসে? এটা তুমি বলতে পারো যে তাদের মধ্যকার যে অন্তঃআণবিক বল আছে বা আকর্ষণ যে বল আছে, অন্তঃআণবিক বল যেটা সেটা আকর্ষণ বলি, এটার কারণে হলো যে বিভব শক্তির সৃষ্টি হয়, সেটা হলো তোমার ইন্টারনাল এনার্জি। এটা হলো সোর্স, যেখান থেকে এই অভ্যন্তরীণ শক্তিটা উৎপত্তি লাভ করতেছে। এমনি এমনি তো একটা অভ্যন্তরীণ শক্তি থাকবে না, তাই না? আচ্ছা, তাহলে তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি, বুঝতে পারছো? তারপরে আমরা সামনে আগাই। এই যে আমি যে বললাম যে তাপমাত্রার সাথে পানির উচ্চতার, এটা আমি একটা সাদৃশ্য দেখাবো। এই যে সাদৃশ্যটা হলো এটা। আচ্ছা দেখো তো এখানে কোথায় কম পানি আছে আমাকে একটু বলবা? পানি কি এখানে বেশি আছে নাকি এখানে বেশি আছে? দেখো দেখি, পানি কিন্তু অবশ্যই এখানে বেশি আছে, তাই না? পানির পরিমাণ কিন্তু এখানে বেশি। কিন্তু আমি যদি এই মানে ঢাকনা বা টেপ যেটা বলো না কেন, এটাকে যদি আমি খুলে নিই, তোমার কি মনে হয় পানি কি এই বেশি পানি থেকে কম পানির দিকে যাবে, নাকি এই কম পানি থেকে বেশি পানির দিকে পানি যাবে? বলো দেখি। অবশ্যই তোমরা যদি রিয়েল লাইফে একটু মিলাইতে চাও, তাহলে দেখবা যে আমাদের যে ট্যাঙ্কি আছে, বাড়ির যে ট্যাঙ্কি আছে, বাড়ির ট্যাঙ্কিগুলো সবসময় সবচেয়ে উঁচু জায়গায় রাখা হয়। কারণ কি? যেন এর থেকে যে আমরা টেপগুলো ইউজ করবো, এই টেপগুলো থেকে যেন খুব সুন্দর মতো পানি বের হয়। যদি কখনো এমন হয় যে তুমি পানির ট্যাঙ্কি নিচে রাখছো এবং পানির টেপ ট্যাঙ্কির উপরে, তাহলে তুমি সেই টেপ খুলে কখনোই পানি বের করতে পারবা না, ইম্পসিবল। কারণ পানির ধর্ম কি? পানির ধর্ম হলো পানি সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ফ্লো করবে। তাহলে পানি প্রবাহ হবে কোন দিকে বলো দেখি? দাঁড়াও এখানে লিখি, এখানে লিখি, ঠিক আছে? তাহলে পানি প্রবাহ ডিপেন্ড করতেছে কার উপরে আসলে বলো দেখি? পানি প্রবাহ পানি প্রবাহ কোন দিকে হবে, মানে বেশি পানি থেকে কম পানিতে দিকে যাবে নাকি কম পানি থেকে বেশির দিকে যাবে, এটার উপরে আসলে নির্ভরই করে না। পানি প্রবাহ নির্ভর করে হলো তোমার উচ্চতা, এর উপরে। এরা সবসময় বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে পানি প্রবাহিত হয়। যেমন তোমরা এই টার্মটা হয়তো বা শুনেই থাকবা। আচ্ছা এখানে লিখে রাখি, এটা সবসময় বেশি থেকে কম উচ্চতার দিকে পানিটা প্রবাহিত হবে। যেমন তোমরা দেখবা অনেক সময় কথায় চলে আসে যে পানির ধর্মই হলো গড়িয়ে পড়া, তাই না? তো গড়িয়ে কখন পড়বে? কখনো কি নিম্ন জায়গা থেকে উঁচু জায়গায় পানি গড়িয়ে পড়তে পারে? কখনোই না। সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পানি গড়িয়ে পড়ে। তাহলে পানির ধর্ম কি? পানির ধর্ম হলো সবসময় সে উঁচু হাইট থেকে নিম্ন হাইটে পানিটা ফ্লো করবে। কোথায় কম পানি কোথায় বেশি পানি, এটার উপর পানি ডিপেন্ডই করে না যে সে কোন দিকে যাবে। ঠিক সেম ভাবে কোথায় হিট বেশি আর কোথায় হিট কম, সেটার উপরে হিট ফ্লো ডিপেন্ডই করে না। হিট ফ্লো ডিপেন্ড করে কার তাপমাত্রা বেশি। সবসময় হিট তাপমাত্রা বেশি থেকে তাপমাত্রা কমের দিকে ফ্লো করবে। তাহলে আমি নতুন স্লাইডে লিখে ফেলি, তাপ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? তাপ প্রবাহ, আচ্ছা তাপ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে? এটা সব সময় যাবে হলো, আচ্ছা ইংলিশে লিখি, বুঝতে তো অসুবিধা হবে না আশা করি তোমাদের। হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে সবসময়, লো টেম্পারেচারের দিকে সবসময় তোমার এই তাপ প্রবাহটা হবে। বুঝতে পারছো? এটা হলো তোমার তাপ প্রবাহের বেসিক একটা প্রিন্সিপাল। এবং তাপমাত্রা টার্মটা এই জন্যই আসছে যে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহ করবে, এটার জন্য তো একটা আমার রাশি জানা উচিত, তাই না? যে এই রাশিটা যার মধ্যে বেশি থাকবে
সেখান থেকে যার মধ্যে কম থাকবে সেখানে তাপটা ফ্লো হবে। তো এরকম একটা রাশি তো অবশ্যই জানা দরকার ছিল, সেই জন্যই এই রাশিটা ইনভেন্ট করা, যে তাপমাত্রা। বুঝতে পারছি তাহলে তাপ কি আর তাপমাত্রা কি। তো তোমরা যখন আরেকটু সিনিয়র লেভেলে উঠবা, মানে যখন কলেজে আসবা, কলেজে আসলে আরো কিছু টার্মের সাথে পরিচিত হবা। যেমন হিটকে আমি বলতে পারি যে হিট হলো তোমার টোটাল এনার্জি, হিট হলো টোটাল এনার্জি, আর তাপমাত্রা হলো গিয়ে এভারেজ এনার্জি। তো আমি সেদিকে যাচ্ছি না, কারণ এগুলো একটু তোমাদের জন্য কমপ্লেক্স হবে বিষয়গুলো। তো তোমরা কলেজে উঠো, তখন এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা হবে, সমস্যা নাই। বাট আপাতত তোমাদের জন্য যতটুকু আইডিয়া বা কনসেপ্ট থাকা দরকার, আমি কিন্তু সেটা তোমাদেরকে এক্সপ্লেন করে ফেলছি। তোমরা যদি আমার এই একটুক পার্টি ভালো মতো করে থাকো, তাহলে তাপ আর তাপমাত্রার মধ্যে কোনো মানে ডিফারেন্সটা ভালো মতো ডিস্টিংগুইশ করতে পারা উচিত তোমাদের, যে এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি, তাপ কি আর তাপমাত্রা কি। বুঝতে পারছি? আর এর সাথে যখন আমি পানি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে এই জিনিসটা যখন সাদৃশ্য দেখাইছি, তখন তো জিনিসটা অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিতই, মানে আমার মনে হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এখন হলো পদার্থের তাপীয় ধর্ম। পদার্থের তাপীয় ধর্ম কোনগুলা? পদার্থের যেসব ধর্মগুলা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, সেটাকে বলতেছিল পদার্থের তাপীয় ধর্ম। যেমন আমি যদি খুবই কমন একটা এক্সাম্পল দিই, সেটা হলো আমাদের পারদ থার্মোমিটার। তো আমরা আমাদের যখন জ্বর হয়, তখন আমরা কি করি? আমাদের বডি টেম্পারেচার মাপি না? আমাদের বডি টেম্পারেচার মাপি কি দিয়ে? এটা থার্মোমিটার দিয়ে। এটা কোন থার্মোমিটার? ভিতরে কি থাকে? ভিতরে পারদ থাকে। তো কিভাবে আমি এটাতে আমার বডি টেম্পারেচারটা মাপতে পারতেছি? কারণ এখানে যে পারদ স্তম্ভটা আছে, এই পারদ স্তম্ভটা তাপমাত্রার উঠানামাতে বা তাপমাত্রার চেঞ্জ হওয়ার কারণে সে তার উচ্চতাটাকে চেঞ্জ করে, তাই না? তাহলে এই যে পারদ একটা পদার্থ, এই পদার্থের হাইট কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে? তাপমাত্রার উপরে। তাহলে এই যে উঠানামা করা, এই 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 ধর্মটাই বললো পদার্থের তাপীয় ধর্ম। মানে এটা তো অবশ্যই একটা পদার্থের ধর্ম, কিন্তু যেহেতু এটা তাপমাত্রার উপরে ডিপেন্ড করতেছে, সেজন্য এটাকে আমি বলতেছি হলো তাপীয় ধর্ম। তাহলে দেখি আমরা এখানে কি লেখা আছে। তাপমাত্রার পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায়, সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। বুঝতে পারছো? এখন অনেক তাপমাত্রিক ধর্মই আছে যেগুলোকে আসলে আমরা অত সূক্ষ্মভাবে মেজার করতে পারি না, সেটাও অবশ্যই তাপীয় ধর্মের মধ্যেই পড়বে, বাট সেই জিনিসটা আমার জন্য ইউজফুল না। তো আমি যখন একটা জিনিসের মানে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা মেজারই করতে পারতেছি না, সেটাকে আমি কাজে লাগাইতে পারবো? আমি যদি মেজার করতে না পারি, সেটা তোমার কাজে লাগবে না। আমি জাস্ট বুঝতেছি যে হ্যাঁ আসলে তাপ দেওয়ার কারণে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, কিন্তু মেজারেবল না, তাহলে তো হইলো না। তো সেই জন্য এই টার্মটাও আসছে যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা আমি মাপতে পারি, সেই ধর্মটাকে বলতেছে হলো পদার্থের তাপীয় ধর্ম। সরি, তাপমাত্রিক ধর্ম। তাপীয় ধর্ম তাপমাত্রিক ধর্ম একই জিনিস। এটাই তো বলছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কয়েকটা এক্সাম্পল দিছে। এক্সাম্পলগুলো কি কি সেটা আমরা একটু দেখি নিই। এক্সাম্পলটা হলো প্রথমে পারদের থার্মোমিটার, যেটা আমি বললাম, কারণ এটা খুবই কমনলি ইউজড, তাই না? তাহলে এখানে তাপমাত্রিক পদার্থকে বলো দেখি। তাপমাত্রিক পদার্থ, আচ্ছা এখানে মনে হয় ওই কথাটাই একটু এলোমেলো হয়েছে, যার কারণে হ্যাঁ সেটাই আর কি। মানে এখানে দুইটা টার্ম আছে আর কি, তাপমাত্রিক পদার্থ আর তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক পদার্থ হলো আমি যে পদার্থের তাপমাত্রিক ধর্ম ইউজ করতেছি, সেটাই তাপমাত্রিক পদার্থ। তাহলে আমি যে ওখানে পারদের উচ্চতাটাকে, মানে পারদের উচ্চতা যে আপ ডাউন করতেছে, এখানে আমি কোন পদার্থটা ইউজ করতেছি? পারদ ইউজ করতেছি না? তো পারদ যখন ইউজ করতেছি, তখন তাপমাত্রিক পদার্থটা হবে হলো পারদ। আর তাপমাত্রিক ধর্ম কোনটা হবে? তাপমাত্রিক ধর্ম হবে হলো এই পারদের স্তম্ভের যে উঁচু নিচু হওয়া, মানে পারদ স্তম্ভের যে হাইটের তারতম্য হচ্ছে, এই ধর্মটা হলো তোমার পদার্থের তাপীয় ধর্ম, মানে তাপমাত্রিক ধর্ম। তাহলে তাপমাত্রিক পদার্থ আর তাপমাত্রিক ধর্মের মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পারছো। তেমন কিছুই না, যে পদার্থ ইউজ করতেছি সেটা তাপমাত্রিক পদার্থ, আর যে ধর্ম ইউজ করতেছি সেটা তাপমাত্রিক ধর্ম। তাহলে দেখো পারদের থার্মোমিটারের ক্ষেত্রে পারদটা হলো তোমার তাপমাত্রিক পদার্থ, আর পারদের আয়তনের প্রসারণ। এখন এখানে পারদের উচ্চতা আমরা যে প্রসারিত হচ্ছিল, তো এই উচ্চতা আসলে কিভাবে প্রসারিত হয়? উচ্চতা প্রসারিত হয় কারণ তার আয়তনটা প্রসারিত হয়, ঠিক আছে? এই পদার্থের আয়তন প্রসারণটাই হলো গিয়ে তার তাপমাত্রিক ধর্ম। বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু লাগবে। তারপরে দেখো অ্যালকোহলের থার্মোমিটার। আমরা যেমন পারদের থার্মোমিটার ইউজ করতে পারি, ঠিক সেম ভাবে আমরা কিন্তু অ্যালকোহলের থার্মোমিটারও ইউজ করতে পারি। তাহলে এক্ষেত্রে তাপমাত্রিক পদার্থ কি হবে? তাপমাত্রিক পদার্থ হবে হলো অ্যালকোহল।
তাপমাত্রিক পদার্থ। আর তরলের যে প্রসারণটা হবে মানে অ্যালকোহলের যে প্রসারণটা হবে সেটা হলো তোমার তাপমাত্রিক ধর্ম। ঠিক সেম ভাবে আমরা গ্যাস থার্মোমিটার ইউজ করতে পারি। গ্যাস থার্মোমিটার কোনটা? গ্যাস থার্মোমিটারে গ্যাস হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর তরলের প্রসারণ থাকতেছে না, এক্ষেত্রে গ্যাসের চাপ যেটা মানে নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। এই যে এই এক্সপেরিমেন্টটাকে কিন্তু তোমাদের করা লাগবে, এটা কিন্তু মাথায় রেখেও। এই এক্সপেরিমেন্টটা মানে আমাদের সবারই হয়তো করা লাগবে না, যারা মেডিকেলে যাবে তাদের করা লাগবে না, বাট আমরা বুয়েটে যারা আছি আমাদের ফিজিক্স ল্যাবে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা লাগে। মানে ওই যে যেটা বললো আর কি, নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। কিভাবে এই গ্যাসের চাপটা তাপমাত্রিক ধর্ম হিসেবে কাজে লাগাচ্ছি বা কিভাবে এটা দ্বারা আমরা টেম্পারেচার মেজার করতে পারি সেই এক্সপেরিমেন্টে ডিটেলসে করা লাগে। এখন এই জিনিসগুলো হয়তো একটু ইজিয়ার ছিল, পারদের থার্মোমিটার, অ্যালকোহলের থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার, বাট এখন আমরা একটা বিশেষ ধরনের থার্মোমিটার দেখব যেটা দিয়েও আসলে আমরা টেম্পারেচার মেজার করতে পারি। সেটা কি? আচ্ছা, সেটা মনে হয় পরের পয়েন্টে দেওয়া আছে, তার আগের পয়েন্টে এটা দেখে নিই। তাপমাত্রার সাথে ধাতুর রোধ বা রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়, তাই রোধকেও তাপমাত্রিক ধর্ম ইউজ করা যায়। আচ্ছা, এটাও একটা পয়েন্ট, ধাতুর রোধ বা রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়, তাপমাত্রিক ধর্ম হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, খুব বেশি বা কম তাপমাত্রা মাপার জন্য বিশেষ তাপমাত্রিক পদার্থের বিশেষ তাপমাত্রিক ধর্ম ব্যবহার করতে হয়। মানে সবগুলো থার্মোমিটারেরই কিছুটা একটা রেঞ্জ থাকে। যেমন আমরা যে পারদের থার্মোমিটার ইউজ করি, এটা দিয়ে কি আমরা যে কোনো রেঞ্জের টেম্পারেচার মাপতে পারবো? কখনোই না। এটার রেঞ্জটা তুমি দেখবা, থার্মোমিটার যদি থাকে তোমার বাসায় দেখতে পারো, এটার রেঞ্জটা কিন্তু একটা ফিক্সড করা রেঞ্জ, তাই না? মানে বডি টেম্পারেচার বা মানুষের বডির যে আইডিয়াল টেম্পারেচার সেটার সাথে একটু কম বেশি করে এটার রেঞ্জটা আছে দেখে আমরা এটা ইউজ করি। আমরা বডি টেম্পারেচার মাপার জন্য এই জন্যই অ্যালকোহল থার্মোমিটার বা গ্যাস থার্মোমিটার এগুলো কিন্তু ইউজ করি না, কারণ এগুলোর রেঞ্জটা আসলে আমাদের বডির সাথে মিলে না। তো যদি রেঞ্জ হয় অনেক বেশি, তো সেটা তো সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জ আমাদের চোখে পড়বে না। আর রেঞ্জটা যদি হয় যে আমাদের বডি টেম্পারেচারের কাছাকাছি, তখন কিন্তু আমরা সেটা দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জগুলো মেজার করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, দেখো এইখানে বলছে তামা এবং কনস্ট্যান্টাইন ধাতুকে তাপমাত্রিক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। তো এই মানে এই থার্মোমিটারটার নাম কি? এই থার্মোমিটারটার নাম হলো তোমার, দেখবা এটাকে বলে হলো থার্মোকাপল। এই থার্মোকাপলটা কেমনে কাজ করে? আচ্ছা দাঁড়াও, এই থার্মোকাপলটা কেমনে কাজ করে এটা একটু তোমাদেরকে এক্সপ্লেন করি। এটা কিন্তু -200°C হবে, ঠিক আছে? ওটা কিন্তু একটু দেখো। আচ্ছা, এটা মুছে যাচ্ছে, তো এটা দেখো। থার্মোকাপলটা কি? থার্মোকাপলটা হলো আমরা যদি দুইটা ডিফারেন্ট মেটালকে কানেক্ট করাই, মানে সাপোজ একটা হলো তোমার কপারের তার আর আরেকটা হলো আয়রনের তার, মানে তামার তার আর একটা হলো লোহার তার, দুটাকে তুমি কানেক্ট করে দিছো। কানেক্ট করে দেওয়ার ফলে তুমি যদি এদের মধ্যে ভোল্টেজ দাও, ঠিক আছে, যদি এদের মধ্যে ভোল্টেজ সোর্স দাও, তাহলে দেখবা ওই কানেকশন পয়েন্টটাতে তাদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে বা ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়েছে। কতটুকু ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়েছে এটাকে মেজার করে তুমি কিন্তু টেম্পারেচার মাপতে পারো। কারণ টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে, টেম্পারেচার যদি বেশি হয় বেশি ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হবে, টেম্পারেচার যদি কম হয় তাহলে কম ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হবে, বা এটাকে ইএমএফ বলে। কারণ ইলেকট্রোমোটিভ ফোর্স কি, এই জিনিসগুলো জানার বিষয়, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের আসলে ওই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে হলো তোমরা ভালো মতো দেখবা যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা আসলে কি। তো আপাতত ওগুলো ডিটেলস আমি ঢুকতেছি না, বাট আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিলাম, ঠিক আছে? তো এই থার্মোকাপলে নর্মালি তামা আর কনস্ট্যান্টাইন ধাতুই ইউজ করা হয়, বা তুমি চাইলে আয়রনও ইউজ করতে পারো। এখানে তুমি যে কোনো দুইটা ধাতুই নর্মালি মেটাল ইউজ করা হয়, তো এই মেটালগুলো ইউজ করতে পারো। এবং এটার স্পেসিফিক লাভ কি বা ফিচার কি? এর স্পেসিফিক ফিচার হলো তুমি এটাকে রেঞ্জটা দেখো, -200°C থেকে 1000°C পর্যন্ত তাপমাত্রা মাপতে পারো। তাহলে এটা দেখো অনেক লো টেম্পারেচার মাপতে পারো তুমি একদিকে, আবার আরেক দিকে তুমি কিন্তু অনেক হাই টেম্পারেচারও মাপতে পারো। তাহলে এটা কই ইউজ করা হয় বোঝাই যাচ্ছে, এটা হলো তোমার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, তাই না? কারণ নর্মালি তো এত হাই টেম্পারেচার বা এত লো টেম্পারেচার তো আমাদের বাস্তবে আমরা সম্মুখীন হই না। তাহলে এটা আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি, এবং এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তোমাদের এই যে এই স্লাইডে যত কিছু বললাম এগুলো দাগাই দিছে যেগুলো, এগুলো হলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। স্পেশালি এই থার্মোকাপলের বিষয়টা একটু দেখিও, এটা তোমাদের লাগতে পারে, বা তোমাদের হলো খ নাম্বার কোশ্চেন অনুধাবনমূলক কোশ্চেনও আসতে পারে যে থার্মোকাপল কি, বা থার্মোকাপল দিয়ে আমরা কিভাবে
তাপমাত্রা মেজার করি, এই জিনিসগুলো আসতে পারে। ঠিক আছে, তাহলে এখানে মেইন যে জিনিসটা হলো যে এখানে দুটো ডিফারেন্ট মেটাল থাকে এবং এদের কানেকশন পয়েন্টে বিভব পার্থক্য আপ ডাউন হয় যখন হলো তুমি এদের মধ্যে দিয়ে একটা বিভব কাজ করাবা। মানে একটা বাইরে থেকে যদি একটা তুমি ভোল্টেজ সোর্স সাপ্লাই দাও তাহলে এদের মাঝখানে এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা চেঞ্জ হয়, বুঝতে পারছো? আবার হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তাপমাত্রার একক। তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হলো ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে তো আমরা খুবই ইউজ টু, তাই না? কারণ সরি, এটার সাথেও ইউজ টু, হ্যাঁ, কারণ আমরা হলাম তোমরা বলি না যে এখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে পরিবেশের তাপমাত্রা কত। তো নর্মালি দেখা যায় যে শীতকালে আমাদের বিভিন্ন এলাকায় রেকর্ড হয়ে যায় যে এত কম তাপমাত্রা, আবার গ্রীষ্মকালেও দেখা যায় যে কোনো কোনো এলাকায় তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। তো এই ডিগ্রি সেলসিয়াস ওয়ার্ডটার সাথে আমরা খুব ভালো মতোই ইউজ টু, তাই না? এর সাথে সাথে আমরা কিন্তু ফারেনহাইট যে এককটা আছে এটার সাথেও ভালো মতো ইউজ টু। কারণ আমাদের যখন জ্বর হয় তখন কিন্তু কেউ বলে না যে আমাদের টেম্পারেচার এত ডিগ্রি সেলসিয়াস, সবসময় কিন্তু তখন ফারেনহাইটেই বলে যে 102 ডিগ্রি জ্বর বা 103 ডিগ্রি জ্বর বা 101 ডিগ্রি জ্বর। এগুলো কি? এটা কিন্তু ফারেনহাইট স্কেলে, এটা কিন্তু সেলসিয়াস স্কেলে না। এই ফারেনহাইট স্কেল আর এই সেলসিয়াস স্কেল এটা বাদেও আরেকটা স্কেল আছে, সেই স্কেলটাই হলো তোমার এসআই ইউনিট। মজার বিষয় হলো সেলসিয়াসও এসআই না, ফারেনহাইটও এসআই না। এসআই হলো কি? এসআই হলো কেলভিন। তাহলে আন্তর্জাতিক এককটার নাম কি? এককটার নাম হলো হলো তোমার কেলভিন। আর নর্মালি প্রচলিত একক কি? প্রচলিত একক হলো সেলসিয়াস। এখন কথা হলো কোন, মানে একটা তো আমার ইয়া লাগবে, তাই না? যে আইডিয়ালাইজ করে লাগবে যে যেমন 1 মিটার, 1 মিটারকে আমরা কেমনে বুঝি যে এটা 1 মিটার? কারণ ওই যে ফ্রান্সে একটা রড আছে, তো পড়ছো তাই না, যে ওই রোডটাকে আইডিয়াল ধরে নেওয়া হয়েছে, ওটাকে 1 মিটার ধরা হয়েছে, দেন ওটার রেসপেক্টে বাকি সবকিছু আমরা মেজার করতেছি। সেম ভাবে 1 গ্রাম বা 1 কেজি এটারও একটা বস্তু আছে, এই বস্তুটাকে 1 কেজি ধরে নেওয়া হয়েছে, দেন তোমার হলো বাকি সবকিছু মিটার করা হচ্ছে। মানে তোমার তো আসলে একটা আইডিয়াল বস্তু লাগবে যেটা 1 মিটার বা 1 কেজি। তো সেম ভাবে তুমি যখন এখানে মেজার করতেছো তোমার কি লাগবে? আগে তুমি যখন ডিগ্রি সেলসিয়াস নিয়ে পড়তেছো তখন তো তোমার একটা আইডিয়াল একটা টেম্পারেচার লাগবে, তাই না? তো আইডিয়াল টেম্পারেচারটা কোনটা? আইডিয়াল টেম্পারেচারটা হলো যে 1 অ্যাটমসফিয়ার চাপে। এখন 1 অ্যাটমসফিয়ার চাপ কি? 1 অ্যাটমসফিয়ার চাপ হলো তোমার, তোমরা তো জানো মনে হয় যে 101/365, তাই না? 10, এটা হলো কিলো প্যাসকেল। আচ্ছা, 101,365 প্যাসকেল, তাই না? এটা হলো তোমার 1 ATM সমান এই চাপ। এই চাপটাকে কি বলতেছে? এটাকে বলতেছে হলো 1 ATM। যদি 1 ATM বাতাসের চাপ থাকে তাহলে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেটাকে বলতেছে হলো 0 ডিগ্রি সেলসিয়াস। আর যে তাপমাত্রায় পানি ফোটা শুরু করে সেটা হলো তোমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই জিনিসটার সাথে তোমরা অনেক ইউজ টু, কারণ সবসময়ই বলা হয়, ছোটদের অনেক শুনছো যে পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। পানির গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তো এই জিনিসগুলোকেই হলো আইডিয়াল ধরে নেওয়া হয়েছে যে হ্যাঁ ঠিক আছে 1 ATM চাপ আছে, তাহলে পানি যেই মুহূর্তে গলা শুরু করবে সেটাই হলো আমরা 0 ডিগ্রি সেলসিয়াস, আর পানি যেই মুহূর্তে বাষ্প হওয়া শুরু করবে সেটাই হলো 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমার কি জানা লাগবে? এই সেলসিয়াস, কেলভিন আর ফারেনহাইট এদের মধ্যে সম্পর্ক জানা লাগবে না? কারণ তুমি যখন একটা থেকে আরেকটা রূপান্তর করবা তখন তো সম্পর্ক না জানলে তো হবে না। ঠিক যেমন মনে করো যে 1 ফুট আর 1 মিটারের মধ্যে সম্পর্ক জানা দরকার। তো এরকম আর কি বিভিন্ন ধরনের ইউনিটগুলো যে আছে, ইউনিটগুলোর মধ্যে তো সম্পর্ক জানা অবশ্যই জরুরি, না তো তুমি কনভার্ট করতে পারবা না। তো এখন আমরা ওই জিনিসটাই দেখবো যে এদের মধ্যে আসলে সম্পর্কটা কি। দেখো তার আগে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট তাপমাত্রার স্কেলটা দেখাই দিছে তোমাকে এখানে। নর্মালি এরা মানে নর্মাল থার্মোমিটারের মতো করেই দেখানো হয়েছে যে সাপোজ যে এটা হলো তোমার সেলসিয়াস ডিগ্রিতে মাপবে, এটা হলো তোমার কেলভিন ইউনিটে মাপবে, আর এটা হলো তোমার ফারেনহাইট ইউনিটে মাপবে। মানে সেম টেম্পারেচারই এই 3টা ইউনিটে, মানে 3টা থার্মোমিটারে মাপবে। তাহলে তুমি যে মজার বিষয়টা খেয়াল করবা সেটা হলো পানির ফুটার যে তাপমাত্রা আছে, সরি পানি গলনের যে তাপমাত্রা আছে সেটা এই সেলসিয়াস ডিগ্রিতে কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটাই তোমার কেলভিন স্কেলে হবে হলো 273.15 কেলভিন, আর ফারেনহাইট স্কেলে সেটা হবে
32°F। এই ভ্যালুগুলো কিন্তু একদম মুখস্থ থাকতে হবে, এখানে কোনো মাপ নাই। তাহলে 0°C এটাই কেলভিন স্কেলে হয়ে যাবে 273.15 কেলভিন, এটাই ফারেনহাইট স্কেলে হয়ে যাবে হলো 32°F। এটা কিন্তু কি, এটা কিন্তু গলনাঙ্ক পয়েন্টটা। আর যদি আমি স্ফুটনাঙ্ক পয়েন্টটা দেখি, তাহলে সেলসিয়াস স্কেলে পানির স্ফুটনাঙ্ক হবে হলো 100°C, পানির স্ফুটনাঙ্কটা কেলভিন স্কেলে হবে হলো 373.15 কেলভিন, এবং পানির স্ফুটনাঙ্ক ফারেনহাইট স্কেলে হবে হলো 212°F। এই ভ্যালুগুলা জানা লাগবে। এখন এই দুইটা আর এই দুইটার মধ্যে কিছু সম্পর্ক কি দেখতে পারতেছো? দেখো, এখানে 0°C, এখানে 100°C, ডিফারেন্স কত? 100 না? এখানে খেয়াল করো 273.15 কেলভিন, এখানেও 373.15 কেলভিন, এর মধ্যে ডিফারেন্স কিন্তু 100। এখান থেকে আমরা একটা কনক্লুশনে দাঁড় হবো। কনক্লুশনটা কি, যে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে ইউনিটের যে পার্থক্যগুলো আছে এগুলো একই। মানে তুমি যদি এখানে 1°C চেঞ্জ করো, এখানে 1 কেলভিন চেঞ্জ হবে। এখানে যদি তুমি 5°C চেঞ্জ করো, এখানেও 5 কেলভিন বা 5 কেলভিন, এটাকে ডিগ্রি বলা হয় না, ঠিক আছে? এটাকে ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি ফারেনহাইট, বাট এটাকে ডিগ্রি বলা হয় না, এটা শুধু কেলভিন। তাহলে 5°C যদি তুমি চেঞ্জ করো তাপমাত্রার, তাহলে কেলভিনে সেটা চেঞ্জ কত হবে? কেলভিনও কিন্তু 5 ইউনিটই হবে, 5 কেলভিন। মানে কতটুকু চেঞ্জ করতেছো, এটা মানে এই কোয়ান্টিটিটা সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে সমান, কোনো পার্থক্য নাই। কিন্তু ফারেনহাইট স্কেলে কিন্তু পার্থক্য আছে। ফারেনহাইট স্কেলে এটা দেখো 32°F, এটা হলো 212°F। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হয়ে যাবে কিন্তু 180°F। তাহলে নর্মালি সেলসিয়াস স্কেলে যে পার্থক্যটা 100 ইউনিট, ফারেনহাইট স্কেলে সে পার্থক্যটা হয়ে যাচ্ছে 180 ইউনিট, কিন্তু কেলভিন স্কেলে আবার সেম থাকতেছে। এই জিনিসটা খুব ভালো মতো বোঝা লাগবে। এই জিনিসটা যদি বুঝে থাকো, এরপরেই আমরা চলে যাব যে এদের মধ্যে আসলে রিলেশনটা কি, বা রিলেশনটা আমরা কিভাবে নিয়ে আসবো। সামনে আগাই, তার আগে আমাদের কয়েকটা টার্ম জানা লাগবে। এই টার্মটা হলো প্রথমেই পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। তো অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার নাম শুনেই বুঝতে পারতেছো যে কোনো কিছু একটা জিরো হওয়া লাগবে। কোনো কিছু যদি একটা জিরো না হয়, এটাকে আমি কেন অ্যাবসোলিউট জিরো বলবো, তাই না? হুদায় হুদায় তো আমি আর পরম শূন্য বলবো না। তো এখানে জিরোটা হবে কি? জিরো হবে হলো আয়তন। কিভাবে হবে দেখো, আমি এখানে দেখাই, এটা দিয়ে দেখাই। জিরো কি হবে? জিরো হবে হলো আয়তন। কিভাবে হবে আমরা সামনেই দেখব, বা আজকের ক্লাসে নাই, হ্যাঁ আজকের ক্লাসে নাই, সামনের ক্লাসে আছে। সেটা হলো ভি থেটা ইকুয়াল টু হলো ভি নট 1 প্লাস গামা টি। ঠিক আছে, এখন কথা হলো ভি থেটা কি? ভি থেটা হলো θ°C আয়তন। দাঁড়াও, এখানে আমি লিখে দিই। আচ্ছা, তাহলে ভি থেটা কি? ভি থেটা হলো θ°C বলতে পারো, হ্যাঁ বলো, θ°C আয়তন। ভি নট কি? ভি নট হলো 0°C আয়তন। আর গামা কি? গামা হলো আয়তন প্রসারণ সহ, আয়তন, সরি তোমরা কিন্তু আমার সাথে সাথে নোট করিও, ঠিক আছে? নোট না করলে তোমাদেরকে যদিও আমরা পিডিএফ গুলো দিয়ে দিই, কিন্তু নোট, নিজের নোট সবসময় সেরা, বুঝতে পারছো? নিজের নোট যখন পরীক্ষার আগে খুলবা, তখন মানে যদি তুমি পড়ালেখা করে থাকো, কি পরিমাণ কনফিডেন্স যে পাবা এটা বলার বাহিরে। আমি তো পরীক্ষার আগে দেখা যেত, আমি পরীক্ষার আগে এই করতাম না, বই পড়তামই না, সবকিছু নোট টোট বানাইতাম, পরীক্ষার আগে আমার নোট দেখে এক্সাম দিতে চলে যেতাম, এবং এটা আমাকে অনেক বড় কনফিডেন্স দিত যে আমি সব পারি, বইয়ের সবকিছু আমি পারি, আমার নোট পড়লে আমার এনাফ। তো সেই জন্য তোমাদেরকে বলতেছি যে তোমরাও নোটটা করো। আর টি কি? টি হলো তোমার টেম্পারেচার, বা তুমি বলতে পারো যে θ°C। ঠিক আছে, তো আয়তন যেহেতু জিরো হয়ে যাবে,
তো আয়তনটা কেমনে জিরো হবে সেটা আমরা দেখি একটু, তাই না? তার আগে গামা এর ভ্যালু লাগবে আমার। গামা এর ভ্যালু কত? গামা এর ভ্যালু হলো তোমার 1/273। গামা ইকুয়াল টু 1/273.15 এক্স্যাক্টলি নেই। 273 পয়েন্ট যদি 15 হয়ে থাকে তাহলে দেখো এটা কি হয়ে যাবে, ভি নট 1 প্লাস টি বাই 273.15 হবে না? এটাই তো হবে। আচ্ছা, এখন যদি টি এর ভ্যালু -273.15 হয়, যে সাপোজ টি এর ভ্যালু -273.15 হয়, তাহলে এটা কি হবে দেখো তো। ভি নট 1 এটা মাইনাস হয়ে যাবে না, 273.15 হয়ে যাবে, এটাও 273.15 হয়ে যাবে, তাই না? এবং ফাইনালি কি হবে দেখো তো, এটা এটা কাটাকাটি চলে যাবে, 1 হয়ে যাবে, 1 - 1 এটা কি হয়ে যাবে, 0। তাহলে থিওরিটিক্যালি -273.15 ডিগ্রি সেলসিয়াসে একটা বস্তুর আয়তন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে সবসময়, যে কোনো বস্তু। তো সাপোজ মনে করো আমার এই বোতলটা আছে, এই বোতলটাকে যদি এখন আমি -273.15 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে এই বোতলটা হাওয়া হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে। তোমরা বুঝতেছো জিনিসটাকে? ইভেন আমিও ভেনিশ হয়ে যাব, আমি নিজেও ভেনিশ হয়ে যাব আমি যদি -273.15 ডিগ্রি সেলসিয়াসে আমাকে যদি নিয়ে যাওয়া হয়। এটা হলো থিওরিটিক্যালি। আসলে বাস্তবে আমরা কখনো এই টেম্পারেচারে রিচই করতে পারবো না, এই টেম্পারেচারে যাওয়া ইম্পসিবল। কারণ এই টেম্পারেচারে গেলে সবকিছু নাই হয়ে যাবে, পৃথিবী নাই হয়ে যাবে থিওরিটিক্যালি। আসলে কি হবে সেটা আমরা জানি না, বাট থিওরিটিক্যালি পৃথিবী নাই হয়ে যাবে। যদিও বা আমরা টেম্পারেচার আমাদের ইচ্ছা মতো বাড়াইতে পারি, যে হ্যাঁ 1000 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস, 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপমাত্রা বাড়াইতে পারি। বাট যখন আমরা তাপমাত্রা কমানোর প্রসেসে আসি তখন কিন্তু আমাদের একটা লিমিটেড আছে। আমরা কিন্তু এত কম একটা টেম্পারেচার ক্রিয়েট করতে পারি না, মানে 273.15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ক্রিয়েট করতে পারি না, এবং এর কাছেও যেতে পারি না আসলে। নর্মালি তুমি, আমি জানি না এক্স্যাক্টলি পয়েন্টটা কত, তো হয়তো বা তুমি ধরে নাও যে -200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়া পসিবল, এর নিচে আর নামা পসিবল না। এই জিনিসটা একদম মানে এটা মানুষের লিমিটেশন আসলে, বুঝতে পারছো? আর যদি কখনো যাওয়া পসিবল হয় তাহলে তো এই জিনিস ঘটনা ঘটবে, আয়তন 0 হয়ে যাবে। আর আয়তন 0 হওয়া মানে কি বুঝতেছো? তাহলে তো পৃথিবী নাই হয়ে যাবে, কারণ পৃথিবীর তাপমাত্রা -273.15 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। আমার যে সূত্র আছে বর্তমান পর্যন্ত বিজ্ঞান যেটা আবিষ্কার করছে, সেই সূত্র অনুযায়ী পৃথিবীর আয়তন 0 হয়ে যাবে। আর পৃথিবীর আয়তন 0 হওয়া মানে কি, পৃথিবী নাই, পৃথিবী হাওয়া, ভেনিশ। বুঝতে পারছো? তাহলে এই -273.15 ডিগ্রি সেলসিয়াস এটাকেই বলতেছে হলো পরম শূন্য তাপমাত্রা। কেন পরম শূন্য তাপমাত্রা বলতেছে, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। কারণ তো এখানে আয়তন 0 হয়ে যাচ্ছে, পরম শূন্য মানে অ্যাবসলিউটলি 0 টেম্পারেচার, মানে যদি তুমি এই তাপমাত্রায় চলে যাও তাহলে সবকিছু নাই হয়ে যাবে। এই জন্য এর নামটা হচ্ছে পরম শূন্য, মানে অ্যাবসলিউট 0, কোনো কিছুর এক্সিস্টেন্সই থাকবে না। আচ্ছা, কেলভিন স্কেলে এর নাম হচ্ছে, মান হচ্ছে 0 কেলভিন। তো তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারি যে এই কেলভিন স্কেলটা দরকার কি ছিল, তাই না? এখানে যেহেতু আমরা দেখলাম যে ডিগ্রি সেলসিয়াস বা সেলসিয়াস স্কেলে দুটো টেম্পারেচারের মধ্যে যে পার্থক্য, আর কেলভিন স্কেলে দুটো টেম্পারেচারের মধ্যে যে পার্থক্যটা সেম, বাট ভ্যালু কিন্তু আলাদা আলাদা। তো পার্থক্য যেহেতু সেম, আমার দরকার কি ছিল এই কেলভিন স্কেলটার নতুন করে নাম নিয়ে আসার? কারণ এই কেলভিন স্কেলটা আমার এই যে এখানে একটা সুন্দর রোল প্লে করতেছে, যে এরকম ফ্র্যাকশন রিঅ্যাকশন থাকা লাগতেছে না, যে -273.15 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু কেমন না ভ্যালু মুখস্থ করতে হচ্ছে। তো যেহেতু এটা অ্যাবসলিউট 0 টেম্পারেচার, এর ভ্যালু 0 হবে, তাই না? এটা তো নর্মালি হওয়া উচিত, যে অ্যাবসলিউট 0 টেম্পারেচারের ভ্যালু আবার -273.15 ডিগ্রি সেলসিয়াস হতে যাবে কেন? সেই জন্যই অ্যাবসলিউট 0 টেম্পারেচারের ভ্যালু যেন 0 হয়, এই জন্যই নতুন একটা কোয়ান্টিটি বা নতুন একটা ইউনিট সিস্টেম নিয়ে আসলো, সেটা হলো কেলভিন। এই কেলভিন স্কেলে অ্যাবসলিউট 0 টেম্পারেচারের ভ্যালু হলো 0 কেলভিন। বুঝতে পারছি? তাহলে এখন আমরা খুব সহজেই কেলভিন আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা ধরে ফেলতে পারি। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি নতুন স্লাইড নেই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস যেটা, সরি হ্যাঁ তুমি বলতে পারো যে 0 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেটাই কিন্তু আমার কি হয়ে গেছে, এই যে এখানে দেখো 273.15 কেলভিন হয়ে গেছে, 273.15 কেলভিন হয়ে গেছে।
আবার -273.15 ডিগ্রি সেলসিয়াস, যেটা 15 ডিগ্রি সেলসিয়াস, এটা হয়ে গেছে তোমার 0 কেলভিন। তাহলে তুমি কি একটা জিনিস খেয়াল করতেছো যে, আচ্ছা আরো একটা দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেটা হয়ে গেছে 373.15 কেলভিন। 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হয়ে গেছে 373.15 কেলভিন। তাহলে একটা বিষয় খেয়াল করো যে সব সময় এই কেলভিন স্কেলের যে ভ্যালুটা আছে, এটা সেলসিয়াস স্কেলের ভ্যালুর থেকে 273.15 বেশি হচ্ছে সব সময়। এখানেও 273.15 বেশি, এখানেও 273.15 বেশি, এখানেও 273.15 বেশি। তাহলে অলরেডি কিন্তু আমি সম্পর্কটা দাঁড় করাই ফেলতে পারি। কিভাবে সম্পর্কটা হবে? কি তাহলে সম্পর্কটা হবে হলো সবসময় থেটা কেলভিন, মানে কেলভিন স্কেলে একটা টেম্পারেচারের ভ্যালু হবে থেটা সি, সেলসিয়াস ডিগ্রি যে স্কেলটা আছে, সেলসিয়াস স্কেল, এই সেলসিয়াস স্কেলের যে মেজারমেন্ট সেটার সাথে +100। এটাই হলো গিয়ে তোমার কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক। তাহলে এই জিনিসটা আমরা পরবর্তীতে আরো একটা ভাবে বের করে দেখাবো তোমাদের, সমস্যা নাই। এই জিনিসটাকে বক্সে দিয়ে দিলাম এবং এটা মার্ক করে দিলাম। তাহলে বুঝতে পারছো? তাহলে কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্কটা খুব ভালো মতো মাথায় ঢোকায় নাও যে কেলভিন স্কেলে একটা মেজারমেন্ট কত হবে, সবসময় সেলসিয়াসে যেটা হবে তার থেকে, সরি এখানে কি 100 লিখছি? আহা, এটা 100 না, এটা হলো 273.15। তাহলে কি হবে, সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসের যে ভ্যালুটা আসবে সেটার সাথে 273.15 যোগ করে দিবা, যোগ করে দিলেই তুমি কেলভিনে পেয়ে যাবা। এটাই, আর কিছু না। এদের মধ্যে কনভার্সনটা অনেক সহজ। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? প্রথমে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার দেখলাম। এবার আরেকটা পয়েন্ট দেখব। এই পয়েন্টটা কি? এটা হলো ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বা পানির ত্রৈধবিন্দু। এমন না যে শুধু পানিরই ত্রৈধবিন্দু আছে, আরো অনেক পদার্থেরই ত্রৈধবিন্দু আছে। যেমন সিনিয়র হলে দেখবা যে সালফারের ত্রৈধবিন্দু কি, এটা নিয়েও আলোচনা আছে। তো আপাতত আমরা শুধু পানির ত্রৈধবিন্দু নিয়ে আলোচনা করব। তো নর্মালি যে কোনো ম্যাটেরিয়ালেরই ত্রৈধবিন্দু যদি আমরা আলোচনা করি, ত্রৈধবিন্দুটা কি? ত্রৈধবিন্দু হলো যে একটা পদার্থের তিনটা স্টেটই, মানে স্টেট বলতে তো বুঝছো তিনটা অবস্থা, পদার্থের অবস্থা কি কি হয় এটা তো তোমরা জানো, তাই না? তো কঠিন, তরল আর বায়বীয়। যদি একটা পদার্থের এই তিনটা অবস্থা বা তিনটা স্টেটই একসাথে কোএক্সিস্ট করে, মানে একই সাথে থাকবে তিনটা স্টেটই, তাহলে সেটা হবে তার ট্রিপল পয়েন্ট। বুঝতে পারছো? তো এখন তোমার মধ্যে এই কোশ্চেনটা তো অবশ্যই জাগবে, এটা কিভাবে সম্ভব? একই সাথে তরল, একই সাথে কঠিন, আবার একই সাথে বায়বীয় তো থাকা পসিবল না। কারণ কঠিন থেকে তরলে আসার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে, আবার তরল থেকে বায়বীয়তে যাওয়ার জন্য একটা টেম্পারেচার লাগে। একই সাথে দুইটা টেম্পারেচার তো কোএক্সিস্ট করতে পারে না, এট এ টাইম তো একটা টেম্পারেচারই থাকবে, তাই না? তো এই জিনিসটা কখন পসিবল? যখন তুমি এই প্রেসার বা চাপ, এই চাপটাকে যদি তুমি একটা নির্দিষ্ট ভ্যালুতে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ওঠানামা কমানামা করে। এই চ্যাপ্টারের শেষে আমরা সেটা দেখব যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এটা কিন্তু ধ্রুব কোনো বিষয় না। যে আমরা যে দেখতেছি যে 100 ডিগ্রি সেলসিয়াস পানির স্ফুটনাঙ্ক বা 0 ডিগ্রি সেলসিয়াস পানির গলনাঙ্ক, এটা কিন্তু ফিক্সড না। এটা ডিপেন্ড করতেছে তুমি চাপ কতটুকু দিচ্ছ। যদি বায়ু চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ এটা যদি কম বেশি হয়, তাহলে কিন্তু এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক চেঞ্জ হবে। এবং বাস্তবেই কিছু কিছু এক্সাম্পল তোমরা হয়তো বা দেখবা, এই চ্যাপ্টারেই আছে, যে পাহাড়ের উপর যখন আমরা উঠি তখন কিন্তু সেখানে রান্না করা কঠিন হয়ে যায়। কেন রান্না করা কঠিন হয়? বা আমরা যখন হলো পাহাড়ের পর্বতে যখন আরোহণ করি, তখন কিন্তু হিমালয় পর্বতে যারা উঠে তারা কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। কেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে? তো এই জিনিসগুলো কিন্তু রিয়েল লাইফের সাথে এক্সাম্পল চলে আসবে, তখন জিনিসগুলো ক্লিয়ার হবা যে হ্যাঁ আসলেই পানির বা যে কোনো পদার্থেরই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু চাপের উপর চাপের উপর নির্ভর করে। এমন না যে এটা ফিক্সড কোনো বিষয়। তাহলে যদি আমি চাপ একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একই তাপমাত্রায় চলে আসতেছে, এবং সেই তাপমাত্রাটাই হবে হলো পানির ত্রৈধ বিন্দু। তাহলে আমরা দেখি যে এখানে কি হচ্ছে। নির্দিষ্ট চাপে যেটা বললাম, এটা মাস্ট, এটা উল্লেখ না করলে জিরো পাবা, একদম জিরো।
এই ওয়ার্ডটা যদি ইউজ না করে, এটা নির্দিষ্ট চাপে এবং এর ভ্যালু উল্লেখ করে দেবা। ভ্যালুটা কত? ভ্যালু হলো 0.0060373 atm অ্যাটমসফেরিক প্রেসার। এই চাপে বরফ, পানি এবং জলীয় বাষ্প, বরফ, পানি এবং জলীয় বাষ্প, মানে যেটা বললাম যে তিনটা স্টেট একসাথে থাকতে পারে। বুঝতে পারছো? এই তিনটা স্টেট একসাথে থাকতেছে, তার মানে এটাই হলো ত্রয়োদ বিন্দু, বা তিনটা পয়েন্ট একসাথে থাকতেছে আর কি, কোএক্সিস্ট করতেছে। যে তাপমাত্রায় কোএক্সিস্ট করতেছে সেই তাপমাত্রাটাই হলো ত্রয়োদ বিন্দু। তাহলে একে পানি ত্রয়োদ বিন্দু বা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বলে। কাকে বলে আসলে? এটা কিন্তু ওই টেম্পারেচারটাকে বলে। ঠিক আছে, অবশ্যই টেম্পারেচারটাকে বলবে। টেম্পারেচারটাই হলো ত্রয়োদ বিন্দু। তো সেলসিয়াস স্কেলের মান কত? এর মান হলো 0.01 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে। তাহলে কেলভিন স্কেলে কত হবে বলো দেখি? আমি যেটা বললাম একটু আগে, যে কেলভিন স্কেলে কোনো কিছু একটা ভ্যালু বের করার জন্য তোমার একমাত্র কাজ হলো সেলসিয়াসের সাথে 273.15 যোগ করে দাও। তাহলে এর সাথে 273.15 যোগ করে দাও, দেখবা যে হলো কেলভিন স্কেলে সেটা হয়ে যাবে, যদিও বা এখানে লেখা আছে, আমি আবার লিখতেছি, কেলভিন স্কেলে সেটা হয়ে যাবে 0.01 প্লাস 273.15, তাহলে সেটা হয়ে যাবে হলো 273.16 কেলভিন। তাহলে এখানে কয়েকটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত? 273.15 কেলভিন। বাট যদি বলে পানির ত্রয়োদ বিন্দু কত, তাহলে কিন্তু 273.16 কেলভিন। একটা 15, একটা 16, কারণ পানির ত্রয়োদ বিন্দু হলো 0.01 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস না। তাহলে জিনিসটা ক্লিয়ার থাকবে। অবশ্যই দুইটার মধ্যে যেন কোনো গোলমিল না লাগে, দুইটার জন্য একদম ক্লিয়ারলি ডিস্টিংগুইশড থাকে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সামনে আগাই। দেখো ফারেনহাইট স্কেল, এটা নিয়ে আলোচনা অলরেডি হালকা পাতলা হয়েছে। তো এই কেলভিন স্কেলের পানির গলন বা বরফ গলনের তাপমাত্রা কত? 32, আর বাষ্পীভবনের কত? 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা নিয়ে আর বেশি আলোচনা নাই। এখন দেখবো ভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক। তো এটা দেখি, এটা কিছুটা এখান থেকে একটু আলোচনা করি। এটাকে কি মুভ করা যায়? হ্যাঁ, তাহলে মুভ করা গেলে তো ভালোই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট তাপমাত্রার স্কেল আমরা দেখছিলাম, তাই না? তো এখানে একটা জিনিস খেয়াল করবো সব সময়, যে যত প্রকার থার্মোমিটারই হোক না কেন, এখানে তো 3 প্রকার থার্মোমিটার আছে মাত্র, তাই না? আরো যদি তুমি বিভিন্ন প্রকার থার্মোমিটার নিয়ে আসো, সেটা ওই যে অ্যালকোহল থার্মোমিটার, অথবা যদি তুমি রোদ থার্মোমিটার, অথবা যদি তুমি থার্মোকাপল নিয়ে আসো না কেন, সব সময় সব থার্মোমিটারেই একটা জিনিসের অনুপাত সেম থাকবে। কিসের অনুপাত সেম থাকবে? সেটা হলো x theta minus x ice divided by x steam minus x ice। x কি? x হলো তাপমাত্রার ভ্যালুটা, মানে ওই স্কেলেই ভ্যালু কত সেটা হলো x। x থিটা কি? এখানে আমি লিখে দিই, x থিটা হলো থিটা ইউনিটে তাপমাত্রা, x স্টিম কি? x স্টিম হলো পানির বাষ্পবিন্দু, আর x আইস কি? x আইস হলো তোমার বরফের গলন বিন্দু। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে। গলন বিন্দু, x থিটা, থিটা ইউনিটে তাপমাত্রা, x স্টিম পানির বাষ্পবিন্দু, এটাও তাপমাত্রা, আর x আইস বরফের গলন বিন্দু, এটাও তাপমাত্রা। এই x থিটা মাইনাস x আইস ডিভাইডেড বাই x স্টিম মাইনাস x আইস, এই অনুপাত যেটা আছে, অনুপাতটা সব সময় কনস্ট্যান্ট হবে।
বুঝতে পারছো? এটা যে কোনো যে কোনো তোমার থার্মোমিটারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে কি পাইছি আমি পাইছি হলো এক্স থেটা মাইনাস এক্স আইস, একটু কমায় নেন একটু, ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, তাই না? আচ্ছা, এখন তাহলে আমাকে প্রথমে বলো, আমি প্রথমে হলো সেলসিয়াস স্কেলের জন্য করতেছি, ঠিক আছে? এখানে সেলসিয়াস, এখানে করব হলো কেলভিন, আর এখানে করব হলো তোমার ফারেনহাইট। ফারেনহাইট বানানটা কিন্তু একটু জটিল, বুঝতে পারছো? এটা কিন্তু ভালো মতো দেখে রেখে। তাহলে দেখো কি হবে, সেলসিয়াস স্কেলে এক্স থেটা মানে সেলসিয়াস স্কেলে কোনো একটা টেম্পারেচার, সেটা কত হবে আমি জানি না, তাহলে সেটাকে আমি বললাম হলো এক্স সি, মানে সেলসিয়াসের জন্য এক্স সি চলে আসলো। আর এক্স আইস কত বলো দেখি, অথবা তুমি এটাকে সি দ্বারা প্রকাশ করো। সি মানে সেলসিয়াস স্কেলে একটা টেম্পারেচারের নাম হলো সি, টেম্পারেচার মান হলো সি। তাহলে সেলসিয়াস স্কেলে পানির গলনবিন্দুর বা বরফের গলনবিন্দুর মান কত? 0 না? এই যে এক্স আইসের ভ্যালু কত? 0, মানে বরফের গলনবিন্দু, ডিভাইডেড বাই এক্স স্টিম মানে কি পানির বাষ্পবিন্দু, সেলসিয়াস স্কেলে সেটা কত? সেটা হলো 100, তাই না? মাইনাস এক্স আইস মানে বরফের গলনবিন্দু, সেটা কত? 0, ইকুয়াল টু হলো কেলভিন স্কেল। কেলভিন স্কেলে তোমার একটা তাপমাত্রা, ওই সেম তাপমাত্রায় মানে যেই সেলসিয়াস মানে যেই, এটা তো তুমি এটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই এক্সপেরিমেন্টটা করবে, তাই না? বা নির্দিষ্ট একটা তাপমাত্রার জন্যই তো এটা ট্রু হবে। তো ওই তাপমাত্রায় কেলভিন স্কেলে তার ভ্যালু কত? সেটা হলো কে ধরে নাও। তাহলে কেলভিন স্কেলে বরফের গলনবিন্দু কত আমরা জানি, -273.15 হবে, তাই না? এটাই তো গলনবিন্দু, ডিভাইডেড বাই স্টিম, এক্স স্টিম মানে পানির বাষ্পবিন্দু, সেটা কত কেলভিন স্কেলে আমরা জানি 373.15, আর মাইনাস আবার কি হবে 273.15, ইকুয়াল টু এবার হলো ফারেনহাইট স্কেলে। তাহলে ফারেনহাইট স্কেলে ওই টেম্পারেচারটা কত আমরা ধরে নিই, সেটা হলো এফ মাইনাস ফারেনহাইট স্কেলে পানির বা বরফের গলনবিন্দু কত, সেটা হলো আমাদের 212 না, সরি 32, আচ্ছা ওইটা 212, তাহলে এটা কত? এটা হলো তোমার 32 ডিভাইড বাই কত? 212 মাইনাস 32। এই জিনিসটাকে বুঝছো? মানে আমি সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলে সবগুলোর এই ভ্যালুটার মান লিখছি, এক্স থেটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই অনুপাতটা সবসময় তিনটা স্কেল বা আরো যদি স্কেল থাকতো সেগুলো তো সেম হইতো। তাহলে এখন আমি এখান থেকে লিখি সি মাইনাস 0 মানে কি সি, 100 মাইনাস 0 মানে কি 100, ইকুয়াল টু কে মাইনাস 273.15 থাকলো এখানে 73.15 ডিভাইডেড বাই 373.15 মাইনাস 273.15, এটা কত হয়ে গেল 100, তাই না? আর এটা কত হবে, উপরে তো এফ মাইনাস 32 থাকবে, আর নিচে দেখো 212 মাইনাস 32 করলে হয়ে যাবে হলো 180, তাই না? আচ্ছা, মজার বিষয় হলো এখানে আরো কাটাকাটি করা যায়। কি কি কাটাকাটি করা যায় দেখো, আমি চাইলে এখানে 100, এখানে 100 আর এখানে 180 আছে, তো 20 দিয়ে কাটিয়ে দিতে পারো, 5, এটাও 5, এটাও 9। তাহলে ফাইনালি কি দাঁড়াবে তোমার সম্পর্কটা দেখি, সম্পর্কটা হবে হলো তোমার c/5 equal to k minus 273.15 divided by 5 equal to f minus 32/9। বুঝতে পারছো? তাহলে এটাই হলো কি তোমার ফাইনালি সম্পর্ক। মানে তোমাকে যদি একটা ভ্যালু যদি দিয়ে দেয়
তাহলে তুমি খুব সহজেই এখানে এই রেশিওগুলোর মাধ্যমে আরেকটা ভ্যালু বের করে ফেলতে পারবা, খুবই সহজে। তোমাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে, এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আজকের ক্লাসের জন্য। মানে আমি বলতেছি না যে এই চ্যাপ্টারের জন্য, বাট আজকের ক্লাসের জন্য এটাই হলো গিয়ে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। c/5 = k - 273.15 by 5 = হলো f - 32/9। কিভাবে আসছে এটা আমি খুব সুন্দর মতো একদম স্পেসিফিক করে সবকিছু বুঝাই দিছি, তোমাদের কোনো ডাউট থাকার কথা না। স্টিল আমি আরেকবার ধরো রিপিট করতেছি তোমাদের জন্য। কি হচ্ছে এখানে, আমরা একই টেম্পারেচার বিভিন্ন স্কেলে আসলে মেজার করতেছি। বিভিন্ন স্কেলে মেজার করার সময় এই যে এই রেশিওটা যে আছে x θ - x ice ডিভাইডেড বাই x স্টিম মাইনাস x ice, এই রেশিওটা সবসময় ট্রু হবে। তো এটা যখন ট্রু হবে তখন আমরা সেলসিয়াস, কেলভিন আর ফারেনহাইট স্কেলে কি দ্বার হয় সেটা নিয়ে ফেলি। তো সাপোজ আমি কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে এক্সপেরিমেন্টটা করতেছি, সেই নির্দিষ্ট টেম্পারেচারে সেলসিয়াস স্কেলে ভ্যালু হলো c, কেলভিন স্কেলে হলো k, আর ফারেনহাইট স্কেলে হলো f। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো লিখে ফেলি, আমরা তো সবগুলোর ভ্যালু জানি তাই না, জানা মান। আর জানা মান না হলেও এগুলো কিন্তু জেনে নিতে হবে তোমাকে, মানে মুখস্থ করতে হবে যদি সোজা বাংলা কথায় বলি। তাহলে এখানে ভ্যালুগুলো বসায় আমি খুব সুন্দর মতো এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, এবং এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে এখন আমরা কতগুলা ম্যাথ করব, তাহলে মনে করো এটার উপর আমাদের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া চলে আসবে। বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। তাহলে আমাকে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল এই দুটোর মধ্যে সম্পর্ক বের করতে হবে তাই না, যেহেতু এই দুটো সমান বলছে। তাহলে আমি কি জানি বলো দেখি, c/100 = হলো f - 32 ডিভাইডেড বাই হলো কত 180, তাই না। তোমরা চাইলে কি করতে পারো, ডিরেক্টলি 5/9 করে দিতে পারো। আচ্ছা করে দিতে আমাদের জন্য সমস্যা নেই, তাহলে 5/9 ডিরেক্টলি করে দিতে পারলা। এখন কি বলছে যে দুইটাই যেহেতু সমান, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল দুইটাই সমান বলছে না, তাহলে আমরা একটা কাজ করি। কি কাজ করব, যে ধরি c বা f লিখলে হইতো, মানে সেলসিয়াস স্কেলে যে ভ্যালু সেটা তো ফারেনহাইট স্কেলের সমান হবে তাই না। তাহলে এটা আমি ধরে নিই যে এটা হলো x এর সমান। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে x/5 = হলো x - 32/9। মানে এখান থেকে তোমরা সলভ করতে পারবো না এটাকে খুব সহজেই। 9x = হয়ে যাবে হলো 5x - 160, তাহলে 4x = -160, আর x এর ভ্যালু কি চলে আসবে, x = হয়ে যাবে হলো -40। তাহলে এই x এর যে ভ্যালু পাইলাম এটা কিসে পাইলাম বলো দেখি, সেলসিয়াসে পেলাম নাকি ফারেনহাইটে পেলাম? আসলে এটা দুইটারই ভ্যালু পাইলাম তাই না, কারণ দুইটা তো সেমই, সেলসিয়াসও যা ফারেনহাইটও তা, আমি তো এই ভ্যালুটাই তো বের করতেছি এখানে তাই না। তাহলে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, সেটা হলো 40°C, অথবা তুমি বলতে পারো 40°F, সরি -40°F, -40°C অথবা -40°F, দুইটারই ভ্যালু সেম, কোনো চেঞ্জ নাই। কিভাবে করছি, আমার রেশিওটা জানা আছে আগে থেকেই, দুইটা যেহেতু সেম আমাকে বলে দিছে, আমি x এর সমান ধরে নিয়েছি, তারপর আমি সলভ করছি, আর কিছুই না। বুঝতে পারছো, সহজ ম্যাথ। তারপরে দেখো কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান, কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান। তাহলে এখন কি করতে হবে, কেলভিন আর ফারেনহাইটের মধ্যে আমাকে সম্পর্ক দাঁড় করাইতে হবে তাই না। তাহলে কেলভিনের সম্পর্কটা কিরকম ছিল, k - 273.15 ডিভাইডেড বাই এখানে ছিল হলো 5, আরে আমি চাচ্ছি এটা মুছতে, আচ্ছা হয়েছে তাই না, ইকুয়াল টু হলো f - 32 ডিভাইডেড বাই হলো 9। এটা তো সম্পর্ক তাই না, সম্পর্ক নিয়ে তোমাদের কোনো ডাউট আছে? সম্পর্ক যদি বুঝে না থাকো তাহলে কিন্তু ম্যাথ করে লাভ নাই। তাহলে তোমরা একটু আগের স্লাইডে যায় অথবা একটু ভিডিওটা পজ করে একটু রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে আসতে পারো যে সম্পর্কটা কিভাবে আসছে। তারপর তো আমি সম্পর্ক নিয়ে শুধু ম্যাথ করতেছি আর কিছুই না, বুঝতে পারছো। তাহলে কি বলছে, কেলভিন আর ফারেনহাইট স্কেল সেম, তাহলে সেম ভাবে এখানে আমি ধরে নিই যে কেলভিন ইকুয়াল টু ফারেনহাইট ইকুয়াল টু হলো x। তাহলে এখান থেকে আমি কি পাবো,
এক্স মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হলো এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন কি করতে হবে, এখান থেকে জাস্ট এক্স এর ভ্যালু বের করতে হবে। তো তোমরা কি এটাকে ক্রস গুণ করে এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারবে না? অবশ্যই তোমাদের পারা উচিত বলে আমি মনে করি। তো আমি জাস্ট তোমাদেরকে, আমি ডিটেলসে করতেছি না, আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি। আমি হলাম এটা সলভ করবো কিন্তু ডিরেক্টলি ক্যালকুলেটরের মাধ্যমে করবো আর কি। তাহলে উপরে কি আসছে, এক্স আর নিচে সরি উপরে আরও আছে 273.15 আর নিচে হলো 5। এটা কিসের সমান, ইকুয়াল টু এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে শিফট সলভ। আচ্ছা ভ্যালু আসছে কত, 574.5875। বাবরে এত বেশি, দাঁড়াও তো। সব ঠিক আছে না? আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু কি আসছে, এক্স এর ভ্যালু আসবে হলো তোমাদের 574.587। এটাই হলো কি অ্যান্সার। তাহলে এটা কিসের ভ্যালু পেলাম আমি, কেলভিন নাকি ফারেনহাইট? দুইটাই তো সেম তাই না? তাহলে 574.587 এই কেলভিন অথবা এত ডিগ্রি ফারেনহাইট স্কেলে দুইটারই ভ্যালু আসলে সেম হবে। আমরা ম্যাথমেটিক্যালি সেটা বের করছি। কই থেকে বের করছি, রেশিওটা আমার জানা ছিল, জাস্ট রেশিওতে এক্স ধরে নিছি, তারপর আমি এখানে জাস্ট এক্স এর সলভ করছি, আর কিছুই না। বুঝতে পারছি? আর তোমরা এখানে কি করবা, আড়াআড়ি গুণ করে এক্স এর ভ্যালু বের করে ফেললেই হয়ে যাবে। তো উত্তরটা আমার সাথে কিন্তু মেলায় নিও, ঠিক আছে, যে উত্তরটা ম্যাচ করতেছে কিনা। আচ্ছা সামনে আগাই। সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে সেটা কত? তাহলে এখানে কি করতে হবে, কনভার্ট করতে হবে। কি কনভার্ট করতে হবে, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তাহলে এখানে কার কার মধ্যে আমার সম্পর্ক লাগবে বলো দেখি, তোমাদের বোঝা উচিত যে কার কার মধ্যে সম্পর্ক লাগবে, ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে, তাই না? তাহলে সম্পর্কটা কি, সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হলো এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, তাই না? এটাই তো সম্পর্ক। তার মধ্যে ভ্যালু কিসের দিয়ে দিছে বলো দেখি, ভ্যালু দিছে হলো এফ ইকুয়াল টু 98.4 বলে দিছে। তাহলে তুমি এখন বসাও, সি ইকুয়াল টু কি হবে, তাহলে সি ইকুয়াল টু হবে হলো 5/9 ইন্টু হলো 98.4 মাইনাস 32। এইটাই ভ্যালু বের করতে পারবো না তোমরা? এটা তো খুব সহজেই বের করতে পারা উচিত। স্টিল আমি তোমাদের জন্য করে দিচ্ছি। তাহলে 5/9 ইন্টু 98.4 মাইনাস 32, তাই না? তাহলে 36.89 ডিগ্রি সেলসিয়াস, এটাই অ্যান্সার। ম্যাথগুলো সহজ না? ম্যাথগুলো কিন্তু সহজ, জাস্ট তোমাকে ওই যে রেশিও যেটা আছে, এই রেশিওটা হলো তোমাকে খুবই ভালো মতো আয়ত্ত করতে হবে। এই যে এই রেশিওটা, এই রেশিও যেন কোনো মতেও তুমি না ভুলো, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা সামনে আগাই আরো। আচ্ছা এখানে কিন্তু ক্যালকুলেটরের অনেক হেক্স আছে, ক্যালকুলেটর তুমি কিভাবে তাড়াতাড়ি ইউজ করতে পারো সেটাও একটা বড় একটা ইস্যু এখানে। তো চেষ্টা করবা ক্যালকুলেটর বেশি বেশি টেপার, তাহলে হলো তোমার হাত অনেক ফাস্ট হয়ে যাবে, কোন বাটন কোথায় আছে এটা তোমার মেমোরিতে গেঁথে যাবে, খুব সহজেই তুমি ইউজ করতে পারবা। আর ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। আর আমরাও হয়তো সামনে নিয়ে আসবো, সেটার জন্য অপেক্ষা করতে পারো, সমস্যা নাই। অথবা দেখে নিতে পারো, দেখে নেওয়াই তোমাদের জন্য ভালো হবে। এগুলো যদি আমি তো তোমাদের সামনে দেখাইতে পারতেছি না আসলে ক্যালকুলেটর কেমনে ইউজ করে, সামনাসামনি হলে অবশ্যই দেখাইতাম। ক্যালকুলেটরে প্রো হওয়া অনেক জরুরি। আর শুধু প্রো হইলেই হবে না, ক্যালকুলেটর হলো তোমার আবার কি করতে হবে, এফিশিয়েন্টলি ইউজ করতে হবে, প্লাস একুরেটলি ইউজ করতে হবে। তুমি অনেক ফাস্ট ইউজ করতে পারো কিন্তু মাঝখানে একটা ডিজিট ভুল করে রেখে দিছো, তাহলে তোমার পুরো ম্যাথ ভুল, তাই না? তো সেক্ষেত্রে তো তোমার এত ফাস্ট ইউজ করার দরকার নাই। তার থেকে বরং তুমি ধীরে ধীরে করো, কিন্তু যেন কোনো ভুল না হয়। আর যদি তাড়াতাড়ি করতে পারো প্লাস কোনো ভুল না হয়, সেটা তো একদম বেস্ট। চেষ্টা করবা ওই লেভেলে যাওয়ার।
আচ্ছা, কি বলছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস আর কেলভিন স্কেল সমান? কোশ্চেনটা একটু ভালো মতো পড়ো, কোশ্চেনটা কি ঠিক আছে? মজার বিষয় হলো সেলসিয়াস আর কেলভিন স্কেল কখনোই সমান হতে পারে না, কারণ সেলসিয়াসের সাথে সবসময় 273.15 যোগ করে তো আমি কেলভিন পাই। তাহলে কি কখনো এমন হওয়া সম্ভব যে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে? সম্ভব না তো। আচ্ছা, আমি আগে হয়তো তোমাদেরকে দেখাইছিলাম ওই সম্পর্কটা থেকে যে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে কি সম্পর্ক। এখানে যদি এখন আমি ওই রেশিওর মাধ্যমে দেখাইতে চাই তাও কিন্তু দেখানো পসিবল। দেখো, C-0/100 ইকুয়াল টু রেশিওটা কি, K-273.15 ডিভাইড বাই এখানেও কিন্তু 100, তা কাটাকাটি চলে গেল। দেখো কি আসছে, K ইকুয়াল টু C প্লাস 273.15। তাহলে সবসময় কেলভিন স্কেল সেলসিয়াসের থেকে 273.15 বেশি হবে, সুতরাং দুইটা একই হওয়ার কোনো চান্সই নাই। বুঝতে পারছি? আচ্ছা চলো সামনে আগাই। আচ্ছা, আমাদের ক্লাসে মিডল পার্টে চলে আসছি। ক্লাসে মিডল পার্টে সবসময় কি থাকে, একটা মোটিভেশন সেশন, যেন তোমাদের ক্লাস করতে করতে বেশি বোরিং না লাগে। তো আজকের জন্য যেই কোডটা আমি সিলেক্ট করছি সেটা হলো, দ্য গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট ইজ নট ইন নেভার ফেইলিং বা ফলিং, যেটা বলুন না কেন, ফেইলিং অথবা ফলিং, বাট ইন রাইজিং এগেইন আফটার ইউ ফল। তাহলে আমাদের জীবনে এরকম অনেক মোমেন্টই আসবে যখন আমরা হয়তোবা আপাত দৃষ্টিতে হেরে যাব। যেমন তুমি এসএসসি খারাপ করছো, অথবা এইচএসসিতে খারাপ করছো, অথবা জেএসসিতে খারাপ করছো, অথবা এটসেট্রা এটসেট্রা, কোনো এক জায়গায় কোনো একটা পরীক্ষা তুমি ভালো করো নাই, এরকম অনেক কিছু হইতে পারে। তো কোন একটা পরীক্ষায় খারাপ করছো বা একটা মোমেন্টে তুমি হেরে গেছো দেখি কি তুমি পুরো লাইফেই হেরে গেছো? ব্যাপারটা কিন্তু এরকম মোটেও না। তাহলে তুমি জিততেছো কি না, এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই জিনিসটা ডিপেন্ড করতেছে যে তুমি হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়াচ্ছ কিনা। ঘুরে দাঁড়ানো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লাইফের সব স্টেজে তুমি জিতবা না, এটা শিওর। কিন্তু একটা স্টেজে তুমি হেরে গেলা বা ফল করলা বা ফেল করলা, যেটাই বলো না কেন, এবং তুমি এমনভাবে হতাশ হয়ে গেলা যে তুমি আর ফিরে দাঁড়াতে পারতেছো না, তুমি তোমার ট্র্যাকটাই হারাই ফেলছো, তুমি মানে মোটিভেশন লেস হয়ে গেছো, কোনো কিছুই কাজ করতেছে না, হুদাই আড্ডা দিচ্ছ, বা অনেকে তো অনেক খারাপ পথে চলে যায়, এরকম চলে যায় স্বাভাবিক। কিন্তু এগুলো কই থেকে আসে? ওই যে প্রেমে একবার ছেঁকা খায়, একটা ভুল করে ফেলছে বা কোনো কিছু একটা করে ফেলছে। তো এই জিনিসগুলো আসলে অনেকের লাইফেই ঘটে থাকে, বাট আমাদের শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত এবং সাথে সাথে ঘুরে দাঁড়ানো উচিত। যখনই তুমি ঘুরে দাঁড়াবা তখনই তোমার এই জিনিসটা একটা মানে সাকসেস হিসেবে কাউন্ট হবে, যে হ্যাঁ আমি এরকম ফল করছিলাম, ফল করাটা খুবই নর্মাল একটা ইস্যু, সবাই ফল করে, বাট আমি সাথে সাথে ঘুরে দাঁড়াইছি। এরকম কখনো হয়নি যে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি, আমাকে বোঝানোর জন্য আমার 10-12টা ফ্রেন্ড লাগতেছে তাও আমি কিছু বুঝতেছি না। এইরকম মোমেন্ট যেন তোমার লাইফে ক্রিয়েট না হয়, এই জিনিসগুলো খেয়াল রাখবা। নিজেকে আরো মেন্টালি স্ট্রং করো। এই ওয়ার্ল্ডটা অনেক ক্রুয়েল, ওয়ার্ল্ডটা এত সহজ না যে তুমি যা চাইবা তাই তোমাকে দিয়ে দেবে। তুমি অনেক কিছুই চাইবা কিন্তু পাবা না, কিন্তু তোমাকে সব মেনে নিয়ে খুব শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। সবসময় তোমাকে থ্রাইভ করতে হবে সাকসেসের জন্য, এবং সামনে আগে যেতে হবে। সবসময় ফরওয়ার্ড লুকিং হবা, পিছনে তাকাবা না, ঠিক আছে? পিছনে যদি তোমার অনেক সাকসেস থেকে থাকে এরা তোমাকে অলস করে দিবে, পিছনে যদি তোমার অনেক ফেইলার থাকে এরা তোমাকে মানে কি বলবো হতাশাগ্রস্ত করে দেবে। সেই জন্য সামনে দেখাও, সামনে কি আছে, সামনের জন্য ফিউচার প্ল্যানিং করো। আগামী 10 বছরে তুমি নিজেকে কই দেখতে চাও এটা একটু চিন্তা ভাবনা করো। আগামী 10 বছরে ওই পর্যায়ে পৌঁছানোর জন্য নেক্সট 5 ইয়ার্সে কি করা লাগবে, নেক্সট 3 ইয়ার্সে কি করা লাগবে, নেক্সট 2 ইয়ার্সে কি করা লাগবে, এখন কি করা লাগবে, এই সপ্তাহে কি করা লাগবে, জিনিসগুলোকে ব্লক করে নাও। ব্লক করে নিলে তোমার সামনে যখন একটা ক্যারিয়ার প্ল্যানিং থাকবে বা এত সুন্দর একটা রোড ম্যাপ থাকবে, তখন তুমি খুব সহজেই এই রাস্তায় আগায় যেতে পারবা এবং তোমাকে কোনো কিছু ডিস্ট্রাক্ট করতে পারবে না। এটা লাইফে অনেক বেশি জরুরি, বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা বাকি অংশটুকু ক্লিয়ার করে ফেলি। এখন হলো পদার্থের তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপানশন অফ ম্যাটার। তো আমরা কি জানি বলো দেখি, পদার্থ কি দিয়ে তৈরি? পদার্থ বিভিন্ন ধরনের মলিকিউল বা অ্যাটম দিয়ে তৈরি, তাই না? তো এই মলিকিউল বা অ্যাটমগুলোর মধ্যে কি থাকে? অন্তঃআণবিক বল থাকে, তার বা অন্তঃপরমাণবিক আকর্ষণ বল থাকে। সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে তাদের মধ্যে আকর্ষণ বলগুলা কাজ করতেছে। কিন্তু যখন তুমি একে হিট দেবা, একে হিট দিলে কি হবে, এদের মধ্যে যে আকর্ষণ বলগুলো আছে না, এই বলগুলো ধীরে ধীরে লুজ হবে। এবং আকর্ষণ বল যদি লুজ হয় তাহলে কি হবে, এদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, ডিস্টেন্স বেড়ে যাবে, ডিস্টেন্স বেড়ে যাবে, ডিস্টেন্স বেড়ে যাবে। আর যখন এই ডিস্টেন্স বেড়ে যাবে তখন কি হবে, তার আয়তনটা বেসিক্যালি বেড়ে যাবে। বুঝতে পারছো? তাহলে পদার্থকে যদি আমি তাপ দিই, তাদের মধ্যে আণবিক বল লুজ হচ্ছে, যার ফলে তারা বেশি জায়গা দখল করতেছে, তারা প্রসারিত হচ্ছে।
ফাইনালি কি হচ্ছে, তাদের আয়তনটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, তোমার গ্যাস, তরল, কঠিন সব পদার্থের জন্যই তুমি যখন তাপ দিবা তখন তাদের আয়তনটা বৃদ্ধি পায়। এটাই হলো এখানকার মেইন পয়েন্ট বা মেইন থিম। বুঝতে পারছো? আচ্ছা, সামনে দেখি। এখন আমরা এক এক করে পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। একটু আগে দেখলাম যে পদার্থের প্রসারণ, এখন কঠিন পদার্থের প্রসারণ। আর আজকে আমরা এই কঠিন পদার্থের প্রসারণ দিয়ে শেষ করব। গ্যাস আর তরলটা হয়তো সামনের ক্লাসে করব। তো আমাদের ফিজিক্সের অনেক বড় একটা বৈশিষ্ট্য হলো, এটা শুধু এটা বলেই থেমে থাকে না যে কঠিন পদার্থ প্রসারিত হয়, শেষ এটুকু বলেই থেমে থাকে না ফিজিক্স। ফিজিক্স বরং এটা উল্লেখ করে যে এই কঠিন পদার্থটা আসলে কতটুকু প্রসারিত হবে, বা এটা কতটুকু টেম্পারেচারের সাথে যে প্রসারণটা আছে সেটার সম্পর্ক কিরকম, সেটাকে লিনিয়ারলি বাড়তেছে নাকি এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, এই জিনিসটাকেও কিন্তু ফিজিক্সকে এক্সপ্লেন করতে হয়। তখনই এটা একটা ফিজিক্সের সাকসেস হিসেবে ধরা দেয়, নাহলে কিন্তু এটা ফিজিক্সের সাকসেস হিসেবে থাকে না। তাহলে দেখো, এখানে নর্মালি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এখানে একটা সরু রড আছে, তুমি টেম্পারেচার দাও, এটা লম্বা হয়ে যাবে। এখানে একটা মানে এটা লেন্থ, এটা হলো তোমার এরিয়া, আর এটা হলো ভলিউম, এই হিসেবে দেখানো হয়েছে আর কি। এটা দেখো দ্বিমাত্রিক একটা অবজেক্ট, মানে এর ক্ষেত্রফল আছে, এর ক্ষেত্রফলে যখন তুমি কি করবা, হিট দিবা, দেখবা ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। আর এটা কি দেখো, একটা কিউবের মতো, তাই না? তো এখানে আয়তন আছে, আয়তন মানে এই কিউবটাকে যখন তুমি হিট দিবা তখন কি হবে, আয়তন প্রসারিত হবে। তাহলে কোনটা কি লিখে ফেলি। এটা হলো তোমার শুধু দৈর্ঘ্যের বেলায়, এটা হলো তোমার ক্ষেত্রফলের বেলায়, ক্ষেত্রফল, আর এটা হলো গিয়ে তোমার আয়তনের বেলায়, আয়তন। বুঝতে পারছো? আচ্ছা, এই যে এই জিনিসটা এখানে এইটাই বোঝানো হয়েছে, এর কিছু না আর কি। মানে একটা বস্তুকে হিট দিলে সেটা কঠিন পদার্থ হোক না কেন সমস্যা নেই, তার যদি আয়তন থাকে আয়তন প্রসারিত হবে, যদি ক্ষেত্রফল থাকে ক্ষেত্রফল প্রসারিত হবে, আর যদি শুধু লেন্থ থাকে তাহলে লেন্থও প্রসারিত হবে। এখন কতটুকু প্রসারিত হবে এটা একটা চিন্তা ভাবনার বিষয়, তাই না? তাহলে চলো আমরা সেটা নিয়ে এখন একটু আলোচনা করি। তাহলে T1 তাপমাত্রায় কোনো বস্তুর দৈর্ঘ্য যদি L1 হয় এবং তাপমাত্রা বৃদ্ধি করে সেটি T2 করার পর যদি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে সেটি L2 হয়, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে এটা। এখন এই জিনিসটা কই থেকে আসছে, একটা কোশ্চেন আসবে, তাই না? যে ভাই এই সূত্রটা আসলে কই থেকে আসলো, আসতেই পারে এরকম একটা তোমাদের মনের মধ্যে কোশ্চেন। তো এটা আসলে মানে বাই ডিফল্ট তুমি বলতে পারো যে মানে এক্সপেরিমেন্টাল একটা সেটআপ, এটা এক্সপেরিমেন্ট করে এটাই পাওয়া গেছে। তো এটাকে ইন্টারমিডিয়েট লেভেলে কিভাবে দেখানো হয় আমি বলি। এটাকে ইন্টারমিডিয়েট লেভেলে দেখানো হয় এল থিটা ইকুয়াল টু এল নট 1 প্লাস আলফা টি। বুঝতে পারছো? যেখানে এল নট কি, এল নট হলো 0 ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য তুমি বলতে পারো। এল নট কি, এল নট হলো 0 ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্য। এল থেটা কি, থেটা ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্য। আলফা কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ। আর টি কি, টি হলো 0 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? এই হলো গিয়ে অবস্থা। ঠিক আছে না? আচ্ছা, বুঝতে পারছো? এটা হলো তুমি ইন্টারমিডিয়েট লেভেলে দেখবা। বাট এই জিনিসটাকে আমাদের বইয়ে মানে 19 বইয়ে এল নট 0 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য হওয়া লাগবে ব্যাপারটা এরকম না। এটা দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের দৈর্ঘ্য আকারে দেখাচ্ছে। তো যদি দুইটা ডিফারেন্ট টেম্পারেচার আকারে দেখানো হয় সেক্ষেত্রে জিনিসটা কেমনে কাজ করবে আমরা একটু দেখি, তাই না? তাহলে সেক্ষেত্রে L1 আমি হ্যাঁ এখানে লিখি, সমস্যা নাই। L1 কি, L1 হবে হলো T1 ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন, কোনো সমস্যা নাই। T1 ডিগ্রি সেলসিয়াস এ লেন্থ,
L2 কি T2 ডিগ্রি সেলসিয়াসের লেন্থ, আর আলফা তো ওটাই, আর T2 মাইনাস T1 এটা হয়ে যাবে হলো তোমার T2 মাইনাস T1, এটা হয়ে যাবে হলো এই থিটা এর সমান। বুঝতে পারছো? মানে এই টি, যে টিটা এখানে দেখতেছো, এই টিটা বেসিক্যালি দুটো টেম্পারেচার ডিফারেন্স, যেহেতু এখানে 0 ছিল তো এটা হলো তোমার থিটা মাইনাস 0 যদি করো সেমই তো হচ্ছে, তাই না? এটাকে তো তুমি চাইলে থিটা মাইনাস 0 লিখতে পারো, থিটা মাইনাস 0। এখানে যেহেতু একটা মানে T1টা যেহেতু 0 ছিল সেই জন্য আমি এখানে ডাইরেক্টলি থিটা ডিগ্রি ইউজ করছি, কোনো সমস্যা নাই। থিটা মাইনাস 0 যা থিটাও তা, বাট এখানে তোমাকে কোনটা ইউজ করতে হবে? T2 মাইনাস T1। বুঝতে পারছো? তাহলে আমি কি লিখতে পারি বলো দেখি? আমি যদি এটার মতো করে সাজিয়ে লিখি, আমি লিখতে পারি হলো, মানে এটা আসবে আর কি বেসিক্যালি, আমি তাও লিখে দিচ্ছি, L2 ইকুয়াল টু হয়ে যাবে L1 প্লাস আলফা ইন্টু L1 আসবে, আবার টি ছিল না, টি এর জন্য চলে আসবে হলো T2 মাইনাস T1। বুঝতে পারছো? এটাই কিন্তু তোমার এখানে বলা আছে, L2 ইকুয়াল টু L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। এই জিনিসটা লাগবে, এই জিনিসটা ছাড়া হবে না। বুঝতে পারছো? আচ্ছা, আর এখান থেকে তুমি খুব সহজে আলফা এর ভ্যালুটা বের করতে পারবে। মানে আমি তোমাদেরকে কি দেখাইলাম? ব্যাক ক্যালকুলেশন দেখাইলাম। আমার মনে হয় যে এই জিনিসটা মনে রাখা সহজ, সেজন্য তোমাদেরকে এই জিনিসটা দেখাইলাম আর কি। এবং এই জিনিসটা তোমার ফিউচারও কাজে লাগবে দেখে আরো একটা দেখানোর উদ্দেশ্য আর কি। তুমি কিন্তু এটা ফিউচারও কাজে লাগাইতে পারবা এবং ইন্টারমিডিয়েটে এটাই কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখানকার এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আলফা এর ভ্যালুটা তো এটা তোমার দুইটা মুখস্থ করা লাগবে না, অবশ্যই তোমার ফাইনালি একটাই লাগবে শুধু। তাহলে তুমি, আমার সাজেশন থাকবে, তুমি যদি মনে রাখতে চাও এটাই মনে রাখবা, এটা দিয়ে সব ম্যাথ করে দেওয়া পসিবল। ঠিক আছে? আচ্ছা, সামনে আগাই। এখানে বলছে যে ক্ষেত্রফলের কথা বলছে। ঠিক আছে? তো ক্ষেত্রফলের কথাটা জিনিসটা একদম সেম, কোনো পার্থক্য নাই। ওখানে কি ছিল আমার বলো দেখি? ওখানে ছিল হলো L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা, এখানে ছিল হলো T2 মাইনাস T1, তাই না? আর এখানে যেহেতু আমি এরিয়া নিয়ে কাজ করব তাই L2 আসবে না, এখানে আসবে হলো A2 ইকুয়াল টু A1, এখানে চলে আসবে হলো 1 প্লাস, ওখানে আলফা কি ছিল? দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখানে ক্ষেত্রফল প্রসারণ সহগ লাগবে এবং সেটা হবে কি? সেটা হবে হলো বিটা। এই যে এই বিটা হলো ক্ষেত্রফল প্রসারণ সহগ। তাহলে এখানে আমি আলফার জায়গায় কি ইউজ করব বলো দেখি? আলফার জায়গায় ইউজ করব হলো বিটা এবং বাকি সব সেম থাকবে, T2 মাইনাস T1। বুঝতে পারছো? আমি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম না, তোমরা ইউজ করিও। ঠিক আছে? কারণ জুনিয়র লেভেলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো দেখা হয়, বাট আমাদের ইন্টারমিডিয়েট বা এখন ভার্সিটিতে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ম্যাটার করে না। আচ্ছা, তাহলে যখন আমি এটা পেয়ে যাব তাহলে A1 আমি গুণ করে দিতে পারি না? তাহলে A1 গুণ করে দিলে A1 গুণ করে দিলে কি হয় দেখো? A2 ইকুয়াল টু A1 প্লাস বিটা A1 ইন্টু T2 মাইনাস T1। আর এটা যখন পেয়ে যাচ্ছ তখন তুমি খুব সহজেই বিটা এর ভ্যালু এখান থেকে বের করে নিতে পারবে না? দেখো A2 মাইনাস A1 আর ডিভাইডেড বাই এটা ভাগ দিয়ে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে A1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে তোমার খুব সহজেই ভ্যালুটা চলে আসতেছে। তাহলে তুমি বুঝতে পারছো আশা করি? খুব সহজ। সেম ভাবে আমি ভলিউমেরটাও বের করতে পারি। ভলিউমেরটা এটা এটা না, এটা কই থেকে আসছে দেখো? সেম ভাবেই আমি ভলিউমেরটা যদি দেখাই তাহলে এটা হয়ে যাবে কি? V2, A1 এর জায়গায় চলে আসবে V1, এখানে চলে আসবে 1, এখানে আসবে হলো আয়তন প্রসারণ সহগ, সেটা হলো গামা, আর এখানে হবে হলো T2 মাইনাস T1। মজার বিষয় হলো এই জিনিসটা আমি কিন্তু আগেও দেখাইছিলাম, মনে আছে তোমাদের? আমরা যখন ইয়া পড়ছি, ওই যে পরম শূন্য তাপমাত্রা, মনে আছে না? দাঁড়াও দেখাই। এই যে পরম শূন্য তাপমাত্রার বেলায় কিন্তু আমি আসলে এই জিনিসটাই ইউজ করছিলাম। সেটা তোমাদেরকে বলছিলাম যে এটা পরবর্তীতে দেখাবো আমি তোমাদেরকে। এই যে দেখো, দেখাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসি হলো এই জায়গায়। আচ্ছা, তাহলে এই জিনিসটা রিলেশন বুঝতে পারছো? তুমি যদি একটা মনে রাখো যে L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, তাহলে বাকি সবকিছু কিন্তু এমনিতেই তোমার হয়ে যাচ্ছে। বাকি সবকিছু এমনিতে হয়ে যাচ্ছে না? জাস্ট কি চেঞ্জ করবা? L এর জায়গায় A, A এর জায়গায় V, আর আলফা বিটা গামা, আর কিছুই না। বুঝতে পারছো? সহজ। এই জিনিসটাই বলছে এখানে। এখন এই তিনটা রাশিরই একক লাগবে আমার। একক কি? একক হলো পার কেলভিন।
কিভাবে আসছি পার কেলভিন? দেখো আমার তো আলফা বিটা গামা ভ্যালু লাগবে, তাই তো, মানে আলফা বিটা গামার ভ্যালু লাগবে। তাহলে এখানে দেখো বিটা ইকুয়াল টু কি আসছে, a2 মাইনাস a1 বাই a1, এরিয়া বাই এরিয়া, বলো তো এটা কাটাকাটি চলে যাবে না? এরিয়া বাই এরিয়া কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু কি 1/t, তাহলে পার কেলভিন। সেম ভাবে তুমি এল এরটা দেখো, মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এরটা দেখো, এল বাই এল, l2 মাইনাস l1 বাই l1, এল বাই এল একক কি হবে, কাটাকাটি চলে যাবে, থাকবে কি শুধু 1/t, মানে পার কেলভিন। তুমি গামা এরটা দেখো, সেম জিনিস, v2 মাইনাস v1 বাই v1, ভলিউম বাই ভলিউম, কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কি 1/t, তাহলে শুধু কি পড়ে থাকতেছে 1/t বা পার কেলভিন, এটাই পড়ে থাকতেছে সব ক্ষেত্রেই। সেজন্য আলফা বিটা এবং গামা এই তিনটা রাশির একক কি হয়ে গেছে, একক হয়ে গেছে হলো পার কেলভিন। আর মাত্রা যদি বলি, মাত্রা হয়ে যাবে হলো পার টি, মানে টি ইনভার্স 1। বুঝতে পারছি? তাহলে এটা গেল হলো তোমার প্রসারণ সহগ আলফা বিটা আর গামা। মজার বিষয় হলো, আচ্ছা ম্যাথ দিছে আগে, আচ্ছা তাহলে ম্যাথটা করে ফেলি। ম্যাথটা খুব একটা কঠিন না, সহজ ম্যাথ। কি বলছে দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য 10.0167 মিটার, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? আমরা L2 ইকুয়াল টু কি জানি, L2 ইকুয়াল টু হলো L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। আমি বলতেছি তুমি একটাই সূত্র মুখস্থ করো, তাহলে এখান থেকে খুব সহজেই বের করে ফেলতে পারবা। আর যদি দুটা মুখস্থ করতে পারো তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। বাট দুইটা মুখস্থ করা আসলে করতে পারো, সমস্যা নেই, আমি একটা মুখস্থ করে চালাই দিই, সমস্যা নেই। তাহলে এখান থেকে দেখো আলফার যেহেতু ভ্যালু বের করবো, আলফাকে এক্স সাইডে রেখে বাকি সবকিছু এক্স সাইডে নিয়ে চলে আসো, L2 মাইনাস L1 ভাগ দিয়ে দেওয়া হলো এটা দিয়ে L1 ইন্টু T2 মাইনাস T1, এটাই হলো আলফা। তো এখান থেকে এটা বের করে নিতে খুব সময় লাগলো বা খুব কষ্ট হলো? কোনো কষ্টই হয়নি, বরঞ্চ এটা মুখস্থ করতে চাই যদি তুমি কোনো এক জায়গায় ভুল কিছু বসায় দাও, L2 এর জায়গায় L1, মাইনাসের জায়গায় প্লাস, একদম পড়াটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? সরি। আচ্ছা দেখো তাহলে L2 এর ভ্যালু কত? L2 হলো তোমার হায়ার টেম্পারেচার যেটা আছে, হায়ার টেম্পারেচারে দৈর্ঘ্য 10.0167। আচ্ছা আমি চাইলে তোমাদের জন্য এখানে লিখতে পারি যে কার ভ্যালু কত, আসলে L2 এর ভ্যালু কত, বা আমি যদি আগে T2 লিখি, T2 কত বলো দেখি। T2 হলো এই যে হায়ার টেম্পারেচার যেটা, সেটা হলো 120 সেলসিয়াসও নিতে পারো, কেলভিনও নিতে পারো, কারণ কি আমি তো ফাইনালি T2 মাইনাস T1 নিব। তো T2 মাইনাস T1 নিলে এটা সেলসিয়াসও যা হবে কেলভিনও তাই হবে, কোনো সেম মানে কোনো পার্থক্য হবে না। আর T1 কি, T1 হলো 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হলো 20। আর কি লাগবে L2, L2 হলো তোমার 10.0167, L1 কি, L1 হবে হলো 10 মিটার। আর কিছু হলো লাগবে আমার? আর কিছু লাগবেই না, আমার ম্যাথ হয়েই গেছে অলরেডি। তাহলে আলফা ইকুয়াল টু কি, আলফা ইকুয়াল টু হলো 10.0167 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1 করলে কত হবে 120 মাইনাস 20। তাহলে এই ভ্যালুটা এখন বের করতে পারবো না। আচ্ছা উপরে কত আসবে এটা, দাঁড়াও, হ্যাঁ আচ্ছা উপরে আসবে হলো 0.0167 ডিভাইডেড বাই 120 মাইনাস 20 কত হবে 100, আর ইন্টু 10 কত হয়ে যাবে 1000, তাই না? তাহলে এটা দশমিক তো 0.0167 ছিল, আবার 1000 দিয়ে ভাগ যাবে, তাহলে দশমিকের উপর 4টা শূন্য চলে আসবে, 1 2 3 4 1 6 7। এটাকে চাইলে তোমরা সায়েন্টিফিকে লিখতে পারো। সায়েন্টিফিক এটা কি হবে 1 2 3 4 5 6, আমি 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর ইউনিট লিখবা অবশ্যই, ইউনিট মিস দেবা না। তাহলে ইউনিট কি হবে T2 মাইনাস T1, কোন ইউনিটে নিছো তোমরা, এতে নিছো না 120/20, তোমরা সেলসিয়াসে নিছো, তাহলে সেলসিয়াসে নিলে ওটা কত হয়ে যাবে পার সেলসিয়াস। এটাকে তুমি চাইলে পার কেলভিনও লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট কোনো একটা অবশ্যই লিখবা,
হয় পার সেলসিয়াস না হয় পার কেলভিন। যদি একটাও না লিখো তাহলে কিন্তু মার্কেটে নিলে কিছু করতে পারবা না। বুঝতে পারছো? তাহলে ম্যাথটা কি সহজ ছিল নাকি কঠিন ছিল তোমরাই বলো। ম্যাথটা সহজ ছিল না? এরকম সহজ ম্যাথ মানে রেডিমেড ম্যাথ এগুলা, তোমার সূত্র জানা আছে, সব ভ্যালু দেওয়া আছে, তুমি জাস্ট সূত্রে ভ্যালুগুলো বসাইলেই তোমার অ্যান্সার চলে আসবে। এত সহজ ম্যাথ হয় নাকি? আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি বলছে, আলফা এবং বিটা এর মধ্যে সম্পর্ক। তো আলফা এবং বিটা এর মধ্যে সম্পর্কটা কি সেটা একটু জানা লাগবে আমাকে, তাই না? সম্পর্ক হলো যে আমি ধরে নেই যে একটা বর্গাকার বস্তু, তো বর্গাকার বস্তুর ক্ষেত্রে কি হবে, এরিয়া ইকুয়াল টু লেন্থ স্কোয়ার হবে না? অবশ্যই হবে। তাহলে a2 ইকুয়াল টু হবে l2 স্কোয়ার, আর l2 ইকুয়াল টু কি জানি বলো দেখি, l1 প্লাস আলফা l1 ইন্টু t2 মাইনাস t1, তাই না? এটা হোল স্কোয়ার। এখন এটা কি দেখো দেখি, দুইটা রাশি না, a প্লাস বি হোল স্কোয়ারের যদি সূত্র ফেলি তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে 2 ইন্টু l1 ইন্টু আলফা l1, তাহলে 2 আলফা l1 স্কোয়ার ইন্টু t2 মাইনাস t1 প্লাস এটা স্কোয়ার, তাই না? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে b স্কোয়ার যদি করি সেটা হয়ে যাবে আলফা স্কোয়ার l1 স্কোয়ার t2 মাইনাস t1 হোল স্কোয়ার। বুঝতে পারছি? এখন একটা জিনিস খেয়াল করো, a2 ইকুয়াল টু l2 স্কোয়ার, তাহলে a1 ইকুয়াল টু কি, l1 স্কোয়ার না? অবশ্যই a1 ইকুয়াল টু l1 স্কোয়ার। তাহলে l1 স্কোয়ার যতগুলো আছে সেখানে আমি কি করতে পারি, a1 বসে যেতে পারি, তাই না? তাহলে দেখো a2 ইকুয়াল টু a1, l1 স্কোয়ারের জায়গায় a1, l1 স্কোয়ারের জায়গায় a1, আবার l1 স্কোয়ারের জায়গায় a1 বসাইলাম, হয়ে গেল। একটা জিনিস খেয়াল করো, এখানে আলফা এর ভ্যালু কত ছোট দেখছো, অনেক ছোট, 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, মানে পয়েন্টের পর 4টা জিরো তারপর 167। এখন তুমি যখন এটাকে স্কোয়ার করবা তখন 4টা জিরোর জায়গায় 8টা জিরো চলে আসবে, স্কোয়ার করলে, স্কোয়ার করে দেখো 4টা জিরোর জায়গায় 8টা জিরো চলে আসবে। তাহলে তুমি যদি একটা ক্ষুদ্র রাশিকে আরো স্কোয়ার করো তাহলে সেটা এত ছোট হয়ে যাবে যে তুমি চাইলে এটাকে নেগলেক্ট করতে পারো, চাইলে এটাকে নেগলেক্ট করতে পারো। হয়তো বা এররে খুব সামান্য একটা চেঞ্জ আসবে, বাট ফিজিক্সে এই জিনিসটাকে ওভারলুক করা হয়, এত সামান্য চেঞ্জকে এত প্রায়োরিটি দেওয়া হয় না। স্পেশালি আমরা তো জিনিসগুলোকে থিওরিটিক্যালি করতেছি, থিওরিটিক্যালি তো আরো প্রায়োরিটি দেওয়া হয় না। তাহলে এই টার্মটাকে আমি পুরোটাকেই ক্যান্সেল আউট করে দিতে পারি, এই টার্মটাকে আমি ক্যান্সেল আউট করে দিতে পারি। বুঝতে পারছো? তাহলে এটাকে যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে কি হয়ে যাবে, a2 ইকুয়াল টু a1 প্লাস 2 আলফা a1 ইন্টু t2 মাইনাস t1। আর আমার আগের সম্পর্ক কি ছিল, সম্পর্ক ছিল হলো at ইকুয়াল টু a1 প্লাস বিটা a1 ইন্টু t2 মাইনাস t1। এবার এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এখানে কি 2 আলফা, এখানে কি বিটা, বাকি সব কিছু সেম। দেখো তাহলে কি আমি বলতে পারি না যে বিটা ইকুয়াল টু 2 আলফা? অবশ্যই বলতে পারি। তাহলে কি বুঝতে পারছো এই জিনিসটা কই থেকে আসলো এবং কেমনে আসলো? a2 মানে আমি এটা ধরে নিচ্ছি যে বর্গাকৃতির ক্ষেত্রফল, ঠিক আছে? আর যদি বর্গাকৃতি নাও হয়ে থাকে, আয়তক্ষেত্র বা যদি অন্য কোনো কিছু হয়ে থাকে, সেক্ষেত্রেও এই মানে এই জিনিসটাই নর্মালি মেনে চলে। কিছু একটা ডেভিয়েশন অবশ্যই হবে, অল্প একটু ডেভিয়েশন অবশ্যই হবে, বাট সেটা এত ক্ষুদ্র হবে যে সেটা নেগলেক্ট করলে কোনো সমস্যা নাই। ফিজিক্সে অনেক কিছু নেগলেক্ট করতে হয় আমাদেরকে, বুঝতে পারছো? স্পেশালি যখন সিনিয়র হবা, যখন ল্যাব করবা, ল্যাবে দেখবা যে কত কিছু আসলে নেগলেক্ট করা হয়। আচ্ছা তাহলে a2 ইকুয়াল টু l2 স্কোয়ার, l2 মানে l1 প্লাস আলফা l1 ইন্টু t2 মাইনাস t1, এটাকে হোল স্কোয়ারের ফরম্যাটে নিয়ে আসলাম, দেন আলফা স্কোয়ারকে নেগলেক্ট করে দিলাম। তাহলে আমি যে সম্পর্ক দাঁড় হলো সেখান থেকে আমি কম্পেয়ার করে দেখতে পারতেছি যে বিটা ইকুয়াল টু 2 আলফা। বুঝতে পারছো? তাহলে ক্ষেত্রফল প্রসারণ সহগ ইকুয়াল টু হলো দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, বিটা ইকুয়াল টু 2 আলফা। আচ্ছা পরে দেখো গামা এবং আলফা এর মধ্যে সম্পর্ক, গামা কি আয়তন প্রসারণ সহগ আর আলফা কি দৈর্ঘ্য প্রসারণ সহগ। সেম, আমি এখানে একটা কিউব ধরে নিচ্ছি, মানে ঘনাকৃতির বস্তু ধরে নিচ্ছি। তাহলে আমরা কি জানি v2 ইকুয়াল টু কি হবে, এখানে এটা লেখা নাই, v2 ইকুয়াল টু হবে না যে l2 কিউব, l2 কিউব। তাহলে l2 ইকুয়াল টু আবার কি জানি আমরা, l1 প্লাস আলফা l1 ইন্টু t2 মাইনাস t1 হোল কিউব। তাহলে এটা কি a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব মানে কি a কিউব প্লাস 3, দাঁড়াও কি করছে এখানে, হ্যাঁ 3ab স্কোয়ার। তাহলে a কোনটা, a হলো l1, মানে আপনাকে দেখাই 3ab স্কোয়ার না, 3ab স্কোয়ার নাকি 3a স্কোয়ার b ইউজ করছে? আচ্ছা আচ্ছা, প্রথমে 3a স্কোয়ার b ইউজ করছে, দাঁড়াও 3a স্কোয়ার b ইউজ করছে। তাহলে কত হবে দেখো, 3a কোনটা, a হলো l1, তাহলে l1
স্কোয়ার ইন্টু বি গুন্ডা বি হলো আলফা এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, আলফা এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে কত হয়ে যাবে? 3 আলফা এল ওয়ান কিউব ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। বুঝতে পারছো? এই জিনিসটা এখানে লিখছে। পরের টার্মগুলো দেখো লিখে নাই। পরের টার্মগুলো কেন লিখে নাই বলতে পারবা? দেখো পরের টার্মটা কত হবে? পরের টার্মটা হবে হলো 3ab স্কোয়ার। যখনই বি স্কোয়ার চলে আসতেছে তার মানে কি আলফা এর উপর স্কোয়ার চলে আসতেছে না? আলফা এর উপর স্কোয়ার আসতেছে মানে ওটা বাদ, প্লাস বি কিউব। এখানে আলফা স্কোয়ার আর আলফা কিউব চলে আসতেছে, যেগুলো অনেক ছোট, ফলে এগুলোকে আমি নেগলেক্ট করতেছি। বুঝতে পারছো কেন পরের টার্মগুলো ডট 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 লিখছে? ওগুলো আসলে আমি নেগলেক্ট করতেছি, কারণ ওগুলোর ভ্যালু অনেক কম। কারণ ওখানে আলফা স্কোয়ার আর আলফা কিউব চলে আসতেছে। আলফা স্কোয়ার আর আলফা কিউব চলে আসা মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যালু। অনেক ক্ষুদ্র ভ্যালু মানে ওগুলোর মান নেওয়ার আমার কোনো দরকারই নাই। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমি? v2 ইকুয়াল টু l1 কিউব প্লাস 3 আলফা l1 কিউব ইন্টু t2 মাইনাস t1। আর v1 ইকুয়াল টু তো l1 কিউব হবেই, তাই না? তাহলে l1 কিউবের জায়গায় v1 বসাও। v2 ইকুয়াল টু v1 প্লাস 3 আলফা v1 t2 মাইনাস t1। আর আগে থেকে আমার কি জানা ছিল? v2 ইকুয়াল টু v1 প্লাস গামা v1 ইন্টু t2 মাইনাস t1। তাহলে এখন তাকাও, দুইটার মধ্যে কম্পেয়ার করো। কম্পেয়ার করলেই দেখতে পাবা আমার সম্পর্ক দাঁড় হয়ে গেছে। এখানে 3 আলফা, এখানে গামা, তাহলে কি গামা ইকুয়াল টু 3 আলফা না? এটাই তো সম্পর্ক। তাহলে বিটা ইকুয়াল টু ছিল হলো 2 আলফা আর গামা ইকুয়াল টু হলো তোমার 3 আলফা। বুঝতে পারছো? এই সম্পর্কটা খুব ভালো মতো মাথার মধ্যে গেঁথে নাও, লাগবে এই জিনিসগুলো, খুবই ইম্পর্টেন্ট। তো এই সম্পর্ক হয়তো বা ডিরাইভ করতে তোমাদেরকে দিবে না, যে সম্পর্কগুলো কিভাবে আসছে সেটা ডিরাইভ করো, বাট ম্যাথ অবশ্যই আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা তাহলে এখন ম্যাথ করি। আচ্ছা, তার আগে এটা হলো থিওরিটিক্যাল একটা কোশ্চেন দিয়েছে যে কাচের গ্লাসে গরম পানি ঢাললে গ্লাস ফেটে যায় কেন? তো নর্মালি তো আমরা ফাটতে দেখি না, তাই না? কেন ফাটতে দেখি না? কারণ আমরা যে গরম পানিগুলো ঢালি সেগুলোর তাপমাত্রা আসলে অত বেশি না। যদি তাপমাত্রা অনেক বেশি হয় তাহলে অবশ্যই ফেটে যেত। তো কেন ফাটতো? কারণ তুমি গ্লাসের মধ্যে গরম পানি ঢালতেছো, তো পানিটা যে যে জায়গায় লাগতেছে ওই গরম পানির, সেই জায়গাটা কি হবে বলো দেখি? আয়তন প্রসারিত হবে, তাই না? কাচের আয়তনটা প্রসারিত হবে, কিন্তু যেসব জায়গায় লাগতেছে না পানিটা, সেই জায়গার আয়তন কিন্তু আগের মতোই থাকবে। বুঝতেছো কি? মানে সাপোজ মনে করো যে এটা হলো গ্লাস, তাই না? তুমি এখানে গরম পানি ঢালতেছো, তাহলে একটুক জায়গা মনে করো পানি দিয়ে ভর্তি হয়েছে, তাহলে এই জায়গাটুকুর আয়তন বাড়ে যাবে, আর এই জায়গাটুকুর আয়তন আগের মতোই থাকবে। ফলে এই জায়গাটুকুর আয়তন বাড়ার কারণে আর ওটা আগের মতো থাকার কারণে দুটোর মধ্যে তারতম্য তৈরি হবে না। আর তারতম্য তৈরি হলে কেমনে ব্যালেন্স থাকবে? আর ব্যালেন্স থাকবে? ব্যালেন্স থাকবে না, ফলে এটা ফেটে যাবে। বুঝতে পারছি আমি বিষয়টা? আশা করি বুঝছো। খুবই মানে সিম্পল একটা ইস্যু। গরম পানি ঢালতেছো, যেসব জায়গায় গরম পানি টাচ লাগতেছে সেই জায়গাটুকুর আয়তন প্রসারিত হচ্ছে, বাট যে জায়গায় টাচ লাগতেছে না সেগুলো আগের মতোই থাকতেছে। আয়তনের তারতম্য হচ্ছে, যার ফলে এটা ভেঙে যাবে। আচ্ছা, তারপরে আমরা ম্যাথ করি। এটা কি লাস্ট ম্যাথ নাকি আরো একটা ম্যাথ আছে? আচ্ছা, আরো একটা ম্যাথ আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে এই ম্যাথটা করে ফেলি। সোনার ঘনত্ব কত? 13.3 গ্রাম পার সিসি। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ 14 × 10⁻⁶। এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে ঘনত্ব কত হবে? এখন ঘনত্ব মানে কি এটাকে আমি একটু ভাগ করে নিই। ঘনত্ব মানে কি বলবা? ঘনত্ব ঘনত্ব রো ইকুয়াল টু হলো m/v। এখন ভর, যেটা একটা বস্তুর ভর কখনোই চেঞ্জ হয় না। এই বস্তুর ভরকে তুমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও, চাঁদে নিয়ে যাও, মহাকাশে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও, ভর কখনো চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ হবে কে? চেঞ্জ হবে হলো এই আয়তনটা। বুঝতে পারছো? তাহলে আমরা দেখি যে এর আয়তন কতটুকু হচ্ছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? 14 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে দিয়ে দিচ্ছে আলফা ইকুয়াল টু হলো 14 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। সমস্যা নাই। আর রো দিয়ে দিচ্ছে 13.3 গ্রাম পার সিসি। মানে কি বলো দেখি? 1 সিসিতে 1 সিসিতে
13.3 গ্রাম আছে, তাই না? আচ্ছা দাঁড়াও, ঠান্ডা লাগতেছে অনেক। 1 সিসিতে 19.3 গ্রাম আছে। এখন তুমি যখন তাপমাত্রা 100°C বাড়াচ্ছ, তখন আমি দেখি যে এই 1 সিসিটা আসলে কত সিসি হয়ে যাচ্ছে। এটা বের করলেই হয়ে যাবে না, যে এই 1 সিসিটা কত সিসি হয়ে যাচ্ছে। এটা বের করতে পারলেই কিন্তু তোমার এটা তো ফিক্স থাকবে, তাহলে m/v দিয়ে আমি খুব সহজেই ঘনত্ব বের করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা দেখি, v2 ইকুয়াল টু হবে v1 প্লাস গামা v1 t2 মাইনাস t1। এখন গামা মানে কি, একটু আগে সম্পর্ক দেখে আসছি আমরা। দেখো গামা মানেই হলো 3 আলফা, যেহেতু আমার আলফা এর ভ্যালু দেওয়া আছে, সুতরাং আমি এখানে গামা এর জায়গায় 3 আলফা ইউজ করব। তাহলে v1 কমন নিয়ে নিলাম, এটা হয়ে যাবে 1 প্লাস 3 আলফা ইন্টু t2 মাইনাস t1 এর ভ্যালু কত, t2 আর t1 আলাদা করে দেওয়া নাই, বাট কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বলে দেওয়া আছে। তো t2 মাইনাস t1 মানে তো আসলে তাপমাত্রা চেঞ্জই, তাই না? তো তোমাকে t2 আর t1 আলাদা করে দেওয়া লাগবে ব্যাপারটা তো এমন না। তোমাকে যেহেতু চেঞ্জ দিয়ে দিছে যে 100°C বাড়াইছো, সুতরাং তুমি এটা ডিরেক্টলি ইউজ করতে পারো। তাহলে এটা কত হয়ে যাবে 100। তাহলে এটা v1 এর ভ্যালু কত আমার 1 সিসি, এটা হয়ে যাবে 1 প্লাস 300 ইন্টু আলফা এর ভ্যালু কত 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটার ভ্যালুটা বের করতে পারবো না তোমরা? এখন চলো ভ্যালুটা বের করে নেই। 1 প্লাস 300 ইন্টু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে 1.0042 আসছে, তাই না? 1.0042। এটা কি, এটা হলো v2। তাহলে রো টু ইকুয়ালটা কি হবে, রো টু ইকুয়াল টু হয়ে যাবে m/v2। m তো চেঞ্জ হবে না। m কত বলো দেখি, m হলো 19.3 গ্রাম, এর আগে থেকেই ছিল। 19.3 ডিভাইডেড বাই 1.0042 ইকুয়াল টু হয়ে যাবে কত দেখি আমরা, 19.3 ডিভাইড বাই 19.219, এটাই অ্যান্সার। 19.219। অবশ্যই অবশ্যই ইউনিট দিবা। ইউনিট কি, গ্রাম পার সিসি। এখানে যে v2 এর ভ্যালু বের হইছে, এটা কিসে বের হইছে, সিসি এ বের হইছে। কারণ কি, কারণ আমি v1 এর ভ্যালুটা কিসে বসাইছি, সিসি তে বসাইছি। v1 যদি তুমি মিটার কিউবে বসাইতা, তাহলে v2 মিটার কিউবে বের হইতো। মানে v1 এর যা ইউনিট v2 এর ইউনিটই তাই। বুঝতে পারছি? তাহলে এটাই হলো কি আমার ফাইনালি অ্যান্সার। তাহলে ম্যাথটা কি কঠিন ছিল? ম্যাথটা কিন্তু একদম সহজ ছিল। জাস্ট এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করা লাগতো যে আলফা আর গামা এর যে সম্পর্কটা আছে, গামা ইকুয়াল টু 3 আলফা, এটা বসাইতে পারলেই তুমি খুব সহজেই ভিডিওর ভ্যালু পেয়ে যাবা। আর ভিডিওর ভ্যালু পাইলে তো তুমি রো টু ইকুয়াল টু m/v2 দিয়ে খুব সহজেই ভ্যালুটা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো কি বলছে, তাপমাত্রা যদি 1000°C বাড়ানো হয় তাহলে ঘনত্ব কত হবে? এটা একটা মজার কোয়েশ্চেন। আসলে তখন কি হবে বলো দেখি। এটা কি ছিল, এটা সোনা না? তো সোনার তাপমাত্রা যদি তুমি আরো 1000°C বাড়াই ফেলো, তাহলে কিন্তু আসলে সোনাটা গলে যাবে। বুঝতে পারছো? তো যখন সেটা গলে যাবে, তখন কিন্তু তার ঘনত্ব বের করা কঠিন বিষয়। কারণ মানে এখানে আসলে কোশ্চেনটা এরকম টাইপই, মানে কোশ্চেনের কোনো অ্যান্সার নাই। তো এখানে তোমাকে ক্রিটিক্যালি তোমার বইয়ে দেওয়া আছে আর কি জিনিসটা, যে যদি 1000°C অ্যাপ্লাই করা হয় তাহলে সোনাটা আসলে গলে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই আজকের ক্লাসটা। তোমাদের SW কি, যে যেগুলা যেগুলা পড়াইলাম এই নোটগুলো খুব ভালো মতো দেখবা, এবং এগুলার উপরে মানে যেসব টপিক আজকে পড়ানো হয়েছে বা এক্সাম্পল যেসব করানো হয়েছে, এরকম টাইপ যেসব ম্যাথ অনুশীলনীতে আছে, যেসব তোমাদের তো আসলে এসএসসিতে বা প্রি টেস্ট টেস্ট যেগুলোতে বলো না কেন, তোমাদের তো ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল হয়। তো আমরা তো এইসব ক্লাসে জাস্ট থিওরি বা কনসেপ্টগুলো নিয়ে বেশি আলোচনা করতেছি, ম্যাথ আমরা পরে করব। তো তোমাদের গাইড থেকে বা টেস্ট পেপার থেকে তোমরা তোমাদের কিন্তু এই ম্যাথগুলো করা শুরু করে দিতে পারো। মানে যেসব টপিক পড়ানো হয়েছে সেসব করা শুরু করে দিতে পারো। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাতে পারো, তাহলে আমরা তোমাদের জন্য ওই ম্যাথগুলোরও সলিউশন নিয়ে চলে আসবো। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সবসময় ওয়েলকাম। তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো আমাদের গ্রুপে, অথবা পার্সোনালিও নক দিতে পারো, কোনো সমস্যা
নাই। আর আমাদের এফবি গ্রুপ বা ইউটিউব চ্যানেলে তোমরা তো যুক্ত হয়েই আছো, প্লাস যারা হয় নাই তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে যুক্ত হইতে বলো। আমরা যা করতেছি তোমাদের জন্যই করতেছি, সব ফ্রিতে করতেছি, এবং ফ্রিতে এরকম কন্টেন্ট পাওয়া আসলেই মানে আমাদের সময় অকল্পনীয় ছিল। তো তোমরা এই ক্লাসগুলো খুব ভালো মতো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকলো। এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।